করলাম। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। আর আমরা আজকে মাইক অন, এইসব ঝামেলা ইউজুয়ালি হয় না প্রতিদিন ক্লাসে, কিন্তু আজকে ওই যেহেতু অ্যাটাকটা ওরম হলো, তা আমরা ওই জন্য করছি। ঠিক আছে। वन्दे लोकतिलकं सात्वतवार्ताविभूषणम् अमरकृत्युत्सारणं प्रबुद्धं लोकजीवनं प्रणयप्रमत्तजागदीपनं वन्दे जीवनजीवनं सत्पुरुषम् आयाहि वरदे देवी धृतिकृतिविभावरे अच्छेद्यश्रेयोनिष्ठे च इष्टार्थं परिवेदिनि तत्त्वज्ञानविवेकिनि त्वं दीप्तकृतिमण्डिते धी विनायनि भावार्थो विभूति विभवान्विते धर्मविधायित्री देवी कृतियज्ञनियोजिके सत्ताचार सुपालिके बोधिकारिणी ते नमः। হে বরদাত্রী দেবী, তুমি এসো। তুমি ধৃতি ও কৃতি দ্বারা উদ্ভাসিত, তুমি অখণ্ড মঙ্গলে সুপ্রতিষ্ঠিত এবং তুমিই আমাদের ইষ্টার্থ জ্ঞাপনকারিণী। তুমি তত্ত্বজ্ঞান ও বিবেকের অধিকারিণী, তুমি উজ্জ্বল কর্ম দ্বারা মণ্ডিত, তুমি আমাদের ধী বা বুদ্ধির পরিচালিকা, তুমিই ভাবার্থ স্বরূপা এবং তুমি অসীম ঐশ্বর্য ও বিভূতি সম্পন্না। হে ধর্মবিধায়িত্রী দেবী, তুমি আমাদের কর্মরূপ যজ্ঞে নিয়োজিত করো, তুমি সদাচার পালনকারী এবং বোধ জাগরণকারী, তোমাকে প্রণাম। আমরা এই সাধন ত্রয়ীর তৃতীয় চ্যাপ্টারে আছি। এই চ্যাপ্টারটার তৃতীয় চ্যাপ্টারটা হচ্ছে ইষ্টভৃতি। এর আগে যজন, তারপরে যাজন, তারপরে এখন ইষ্টভৃতিতে আছি। এবং এটা নিয়ে আমরা অনেক রকম ডিসকাশানে যেতে পারি, বাট আজকে একটা হিস্টোরিক্যাল কনটেক্সট দিয়ে যাব। এবং প্রীতি আমাদের এখানে এক ভাই এই নিয়ে প্রশ্ন করেছেন এবং ওইটার অনেকটা আনসার ওর মধ্যে লুকিয়ে আছে। ঠাকুরের জীবনীর ব্যাপারে আমরা জানি না কতজন এখানে জানেন। ঠাকুরের জীবনে যদি আমরা দেখি, একটা লাইফ এতটা ডাইনামিক, এত কিছু ঘটে গেছে একটা লাইফে, যদি আজ থেকে কিছু বছর পরে, 100-200 বছর পরে যদি এটাকে নিয়ে ঘাটা যায়, তখন যেন দেখে মনে হবে এটা একটা জীবনের চরিত্র না, এটা যেন বহু আলাদা আলাদা মানুষের গল্প। শ্রী ঠাকুরের প্রথম ইয়ং টাইমের যদি আমরা টাইমের স্টাডি করি, তখন তার একরকম অভিব্যক্তি, যখন তিনি ডাক্তারি পড়তে যান তখন একরকম অভিব্যক্তি, যখন তিনি কীর্তন জয়েন করেন তখন এক এক সময় তার একটা নতুন নতুন দিক খুলেছে। আর সে এক একটা দিক তার পুরো পুরো আলাদা মানুষ মনে হয়। অথচ তার মধ্যে দিয়ে একটা ইউনাইটেড একটা থ্রেড আছে, সেটা হচ্ছে এক জীবনের প্রতি এক অদ্ভুত ভালোবাসা, একটা উৎসের সাথে একটা অদ্ভুত যোগ। যত যুগে যুগে পুরুষোত্তম যতবার এসেছেন, তার মধ্যে এই একটা জিনিস দেখা গেছে, তিনি গোপাল হয়ে খাবার মাখন চুরি করছেন, সঙ্গে সঙ্গে দুষ্টুমি করছেন, আবার ওইদিকে বিশ্বরূপ দেখাচ্ছেন। তিনি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন তার মুখের মধ্যে পুরো ইউনিভার্স আছে। তার মানে তার মুখের মধ্যে, তার মুখ দিয়ে যে বচন আসে, যে ভগবত বাণী আসে, সেটার মধ্যে ইউনিভার্সের সব সলিউশন আছে। মুখের মধ্যে আ করলে জীবই আছে তার, কিন্তু ওটার মানে যে সারা ইউনিভার্স তার কাছে, তার মুখে আছে। তার বলা, তার বাণী, সে বাণী দিয়ে সব কিছুর আমরা সলিউশন পেতে পারি। তার জীবনই হচ্ছে তার ম্যাটেরিয়ালাইজড ফর্ম অফ বাণী। এই জীবনটার এত অদ্ভুত একটা ক্রাইটেরিয়া, তার মধ্যে আমরা একটা দিকে চলে যাব। শ্রী ঠাকুর যখন যৌবনে পা দিচ্ছেন, একটা খুব হিউম্যান ওয়েতে আমরা এটাকে দেখব। শ্রী ঠাকুর যখন ছোটোবেলা থেকে মানুষের ব্যথাকে নিজের বলে ফিল করতেন, একটা বাচ্চার মা যেমন মনে রেখেছে, জানে, ফিল করে, একটা নারীর টান, যে সন্তানের ব্যথা আমার ব্যথা, তাকে আলাদা করে শেখাতে হয় না। তাই জন্য তিনি অটো ইনিশিয়েটিভলি ওর জন্য করে, কারণ তার স্মৃতি প্রখর আছে। খুব মন দিয়ে শুনবেন, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে উইল টেক আস টু দ্যাট আনসার। আমি এতটা কম্প্রিহেন্সিভলি বলছি, যার যতটুক নেওয়ার নেবেন, বাট এই কম্প্রিহেন্সিভলি এটাকে বোঝা আমাদের খুব গুরুত্বপূর্ণ। দিস উইল নট অনলি গিভ আনসার টু দিস কোয়েশ্চেন,
This will give answer to the question of our own life. This can. তো আমরা অটো ইনিশিয়েটিভলি সার্ভিস দিই। শ্রী ঠাকুরের মজা হচ্ছে কারণ সেই মায়ের স্মৃতি আছে যে বাচ্চাটা আমার একটা নিজের আত্মবোধ আছে। আর যত বাচ্চাটা সেবা করছে, যত বাচ্চাটাকে নিয়ে খেলছে, যত দেখছে, যত নিজের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সেই বাচ্চার স্মেল, বাচ্চার ধরা, বাচ্চার আদব কায়দা সব যত গ্রহণ করছে, তার মধ্যে সেটা তত প্রমিনেন্ট হচ্ছে, তার টানটা তত ম্যাচিওর করছে। ঠিক তেমনই শ্রী ঠাকুরের মজা হচ্ছে, শ্রী ঠাকুর অন্তরে আমরা প্রত্যেকের কমপ্লিট। পূর্ণমাদাঃ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, এটাই বলে আমাদের বেদান্তে যে তুমিও পূর্ণ আমিও পূর্ণ, পূর্ণর থেকে পূর্ণ বাদ দিলে পূর্ণই পড়ে থাকে। ম্যাথমেটিক্সে বলে এটাকে সিঙ্গুলারিটি প্রবলেম, হ্যাঁ, দ্য প্রবলেম অফ ইনফাইনাইট। ইনফাইনাইট থেকে ইনফাইনাইট বাদ দিলে ইনফাইনাইটই পড়ে থাকে। রবীন্দ্রনাথ লেখেন, যে মুহূর্তে পূর্ণ তুমি সেই মুহূর্তে কিছু তব নাই, তুমি তাই পবিত্র সদাই। ঠিক সেইভাবে আমাদের মধ্যে আছে পূর্ণত্ব, কিন্তু আমরা সেটার ব্যাপারে চেতন না, আমরা মুখ হয়ে আছি, আমাদের অ্যাক্সেস বন্ধ হয়ে আছে। আর তিনিও সেই যা আমার মধ্যে সবার মধ্যে আছে, কিন্তু তিনি হচ্ছেন মুখর আর সারা প্রবণ, মানে রেসপন্সিবিলিটি আছে, মানে রেসপন্সিভ অ্যাবিলিটি আছে। যে ভাইব্রেশন, যে ইম্পালস সারা ইউনিভার্স আমাদের দিয়ে চলেছে, সেটা তিনি অ্যাবজর্ব করতে পারেন, সেটা অ্যাবজর্ব করে তিনি রেসপন্সিভ হতে পারেন সেটার সাথে। দূরে এখন আওয়াজ হচ্ছে, আমি শুনতে পাচ্ছি না, বাট এখানে যদি একটা সোনোমিটার বা একটা ওরকম রেডার রাখি, রেডারে ধরা পড়ছে। রেডারে কিভাবে ধরা পড়ছে? তার মানে আওয়াজটা এখানে আসছে, আমার কান ওটাকে রিজলভ করতে পারছে না, ওই মেশিনটা ওটাকে রিজলভ করতে পারছে। তার মানে ওর মধ্যে ওই চেতনা, ওই সেন্সিটিভিটিটা আছে। শ্রী ঠাকুর ইজ জাস্ট এ লাইফ লাইক আস, বা পুরুষোত্তম যখনই আসেন আমাদের মতোটার গঠন আমাদের মতোই হয়, বাট তার সেন্সিটিভিটি খোলা। তাই তিনি যখন বাচ্চা হয়ে মানুষের মতোই গ্রো হয়ে উঠছেন, ওই সেন্সিটিভিটির জায়গাটা কিন্তু তার একদম ছোটোবেলা থেকেই ওপেন আছে। তাই জন্য শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, আমার জন্মও দিব্য কর্মও দিব্য। আমরা তাকে অনুসরণ করে আমাদের কর্মদিব্য হয়ে আমরা দ্বিজ হয়ে উঠি। দ্বিজ মানে আর্যদের দীক্ষা দেওয়ার মানে দ্বিজ বলা হতো, দ্বিজাধিকরণ বলা হতো, যার জন্য উপনয়ন পড়া হ্যান ত্যান এগুলো হয়, মানে দ্বিতীয় জন্ম, দ্বিতীয় জন্ম। দ্বিতীয় জন্ম মানে আবার আমরা রিবার্থ হয়। এটাকে জিসাসও বলেছেন, সব জায়গায় বলা আছে যে জলে ডুবিয়ে আবার তোলা হয়, ওরকমভাবে যেটাকে করে ব্যাপটিজম, দীক্ষা, উপযুক্তভাবে উপনয়ন করা। তা এই যে তার দ্বিতীয় জন্ম লাগে না, তার ওই জন্ম তার না আছে, তিনি তার জন্ম নেই মৃত্যু নেই, যেটা আমাদের অ্যাকচুয়াল আইডেন্টিটি, যার জন্ম নেই মৃত্যু নেই, বডিটার আছে, বাট আমাদের অ্যাকচুয়াল আইডেন্টিটি যেটা, তার জন্মও নেই মৃত্যুও নেই, যেটা ইউনিভার্সের মতো সবসময়। পৃথিবী ধ্বংস হবে আবার তৈরি হবে, বাট কনস্টিটিউয়েন্ট পার্টিকেল কখনো চেঞ্জ হয় না। আর তিনি ওই ব্রহ্মস্তম্ভ থেকে আজ অব্দি তার চেতনা ইজ অ্যাক্টিভ, হি ইজ কনশাস, দ্যাটস ইট। আর এই কনশাসনেসটাকে তিনি যত জীবন যাচ্ছে এক লীলার মতো করে তিনি সেটাকে ইভলভ করছেন, বুঝছেন, জানছেন। দ্যাটস দ্য বিউটি। আর এখান থেকে হচ্ছে মজাটা শুরু। খুব সুন্দরভাবে গল্পটা দেখেন, শ্রী ঠাকুর একটা মানুষ হতে দেখেন, এই মানুষটার মধ্যে কী যে কীভাবে আসে, হ্যাঁ, তখন ঠাকুর বড় হচ্ছেন, প্রত্যেকের ব্যথা নিজে ফিল করছেন। দেখেন আমরাও ফিল করি অ্যাকচুয়ালি, বাট আমরা ফিল না করতে করতে ভোতা বানিয়ে দিয়েছি। একটা ছোট্ট এক্সাম্পল ধরেন, আমরা মাংস খাই, মাংস খাওয়া ওকে, দ্যাটস অ্যানাদার টপিক। আমরা একটা চিকেন খাচ্ছি, ছোটোবেলা থেকে আমরা জানতাম না যে চিকেনকে অ্যাকচুয়ালি একটা এরকম প্রাণী ক্যাকা ক্যাকা করে হত্যা করে কেটে খাই, ছোটোবেলায় জানতাম না। কিন্তু ছোটোবেলায় আমাদের ওই ইমেজটা দেখানো হয়নি, ওই ভিডিওগুলো দেখানো হয়নি, ওই দোকানে নিয়ে যাওয়া হয়নি, তাই জন্য আমাদের প্রাণ কাঁপেনি। প্রথম দিন জানতে পেরে কেঁপে থাকবে হয়তো একটু, বাট ওটার সাথে আমি খাওয়ারটাকে রিলেট করতে পারিনি, যে ওটাই আমরা খাচ্ছি, রিলেট করতে পারিনি। একটা আলাদা কসাইখানায় ওটা হতো, খাওয়ারটা আলাদা জায়গায় হতো। আজকে কিন্তু ভেজিটেরিয়ানিজম নিয়ে আমরা লেকচার দিচ্ছি না, এটা জাস্ট একটা আমি
এসেন্স বোঝানোর জন্য বলছি। প্রথম যখন জানতে পারি খুব খারাপ লাগে, নির্দয় একটা অ্যাটিটিউড হচ্ছে আর আমি খাচ্ছি, খুব খারাপ লাগে। বাট এটা যত ছোটোবেলা হবে তত খারাপ লাগাটা বেশি হবে, আর পরবর্তীকালে আস্তে 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 আমাদের সেন্সিটিভিটি এই টপিকে এত ভোঁতা হয়ে যাবে যে ওটাকে আমরা ধরেই নিলাম। যেমন আমি এখানে এসেছি, আমার বাড়িতে এক্সট্রিম এঁটো কাটা মানা হয়, এক্সট্রিম মা তো মানে ভয়ঙ্কর। যত বাইরে এসেছি প্রথম প্রথম আমারও খুব অসুবিধা ফিল হতো যে বাবা এটা ছুঁয়ে ফেললো। যত দিন যাচ্ছে এই প্র্যাকটিসটা একটু 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 করে ভোঁতা হয়েছে, আমি ইউজ টু হয়েছি। এই ইউজ টু ভালোর দিকেও হওয়া যায়, বাজের দিকেও হওয়া যায়। ইন দ্য সেম ওয়ে আমরা ছোটোবেলার যে সেন্সিটিভিটি ছিল সময়ের সাথে সাথে ওটাকে আমরা ভোঁতা করেছি। তেমনই শ্রী ঠাকুরের ব্যাপার হচ্ছে, আমরাও প্রত্যেকের ব্যথার সাথে কিন্তু আমরা সেন্সিটিভ। কেউ পড়ে গেল ফট করে ধরতে যাই, কেউ মরে গেলে আজকে তো আমার বুকে ব্যথা হয়ে যাবে, কিন্তু একজন আর্মি যে প্রতিদিন দেখছে গুলি খেয়ে মরছে, তার সামনে একজন মরে গেলে অতটা আটকে উঠবে না যতটা আমরা আটকে উঠবো, কারণ ওই জায়গাটা সয়ে গেছে। ইন দ্য সেম ম্যানার শ্রী ঠাকুরের কাছে যখন কেউ আর্ত আসতেন, কেউ ব্যথা পেত আশেপাশে, ইট রেজোনেটেড হিজ হার্ট লাইক এনিথিং। ওই ব্যথা তার মধ্যে ওয়েভস তুলত, যে আমার প্রিয়ের ব্যথা আমার মধ্যে যেমন ওয়েভস তোলে, আমাকে তিরিং বিরিং করে। শ্রী ঠাকুর মাছ খেতেন ছোটোবেলা, বাড়িতে মাছ হতো, শ্রী ঠাকুরের বাবা মাছ ছাড়া চলতেই পারতেন না। কিন্তু এক ঠাকুর বোঝেননি ডিফারেন্সটা, দেখো ঠাকুরও বোঝেননি। ঠাকুর বন্ধুদের সাথে মাছ ধরতে গেছে, মাছ ফেলেছে, মাছের হুকটা মুখে আটকে গিয়ে তুলে বার করেছে, তো ওই রুই মাছটার মুখে যে হুকটা লেগে রয়েছে ওটা দেখে এত রিলেট করে ফেলেছেন, ঠাকুর দম আটকে এরকম করে মাটিতে পড়ে এরকম এরকম পার্কিনসন রুগীর মতো এরকম করে দাপড়াচ্ছিলেন, মরে গেলাম গো, গলায় হুক আটকেছে। লোকে ভাবছে কি হলো, কে একজন বুঝতে পারলো যে মনে হয় মাছটা দেখেই ওরম হচ্ছে, তো মাছটাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিল, আর ঠাকুর ঠিক হয়ে গেল। তা ঠাকুর কনসিয়াসলি মানে ইন প্রিন্সিপাল জানেন না কিন্তু যে ব্যথাটা, ওই ব্যথাটা ওকে রিয়াক্ট করছে, তাহলে তো মাছ ধরতেই যেত না। এই অদ্ভুত একটা ব্যাপার, তার সিস্টেমটা ইজ অ্যাক্টিভ, বাট মেমোরিতে ওইভাবে এখনও দেখতে পারেনি। বলে নাকি শ্রীকৃষ্ণের 15 বছর বয়সে এই জিনিসটা, না 13 বছর না 15 বছর বয়সে তিনি বুঝতে পেরেছিলেন যে এইটা কেন হয়। শ্রী ঠাকুর এরমভাবেই মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ে যেতেন, কারণ তার এই বডিতে কনসিয়াস আইডেন্টিটি থাকতো না, তার বডি সবার সাথে মিলিয়ে যেত। এনিওয়ে, তো এইটা বলার এইটা কারণ যে তার এই একটা ইভলভিং কনসিয়াসনেস, একটা টোটালিটির সাথে যে একটা ব্যাপার, এই ব্যাপারটার সঙ্গে তার মারও একটা খুব আশা ছিল। তার মা চাইতেন যে তার ছেলে একটা ভালো ডাক্তার হবে, তো শ্রী ঠাকুরকে ডাক্তারি পড়তে বলে। এবার তারপরে তো স্টোরি আমরা জানি, তিনি পড়াশোনা করতে পারেন না ঠিকমতো, ফেল হয় এবং বন্ধুকে টাকা দিয়ে দেয়। পড়াশোনা পারতেন না যে তা না, বন্ধুকে টাকা দিয়ে দেন, কখনো কোনো একটা কিছু হয়ে যায়, এক্সামে পরীক্ষা দিয়ে লাস্ট মোমেন্টে হয় না, কিন্তু ডাক্তার তো অপূর্ব হয়েছিলেন। তো এনিওয়ে এইসব বিষয়ে ডিটেলসে আমরা অন্যদিন গল্প করব। এই যে কনটেক্সটে আমি বলতে চাইছি যে এই ডাক্তারি পড়তে পড়তে তিনি দেখলেন শেষ অবধি যে ডাক্তারি করে যে ঠাকুর চাইতেন যে ঠাকুরের কাছে অ্যাজ এ ডক্টর তিনি পেশেন্টের সুস্থ না করা অবধি তার শরীর ঠিক থাকতো না, মানে তার চিন্তা ঠিক হতো না। তার জন্য তিনি এমন, আর তার তো ওই ক্যাপাসিটি, সে এমন সলিউশন এমন ট্রিটমেন্ট দিতেন লোকের মধ্যে রটে গেছিলো যে সে মরা মানুষও জ্যান্ত করতে পারে। ওকে ফাইন। এবং তিনি যখন প্রপার ডাক্তারও হননি, তার ওই যে নেসেসিটি অফ কনসিয়াসনেস, ওই যে আবু মিয়ার গল্প, আবু বাকর, তো আবু মিয়া যাচ্ছিল হেঁটে, মানে এমন লেভেলের সেন্সিটিভিটি খুলে গেছিলো, ওর হাতে মাছ দেখে আর আবু মিয়ার রকম দেখে, সেদিন যে মাছটা খাচ্ছিল আবু মিয়ার, সেদিন যে সিস্টেমটা যেমন ছিল সেটা দেখে বলেছিল ওটা খেও না, তোমার কলেরা হচ্ছে ভিতরে, ওটা খেলে আরও ডায়রিয়াটা বেড়ে যাবে। মানে ওর তখন ঘটেই নি, ঠাকুর দেখে ফেলেছে, ওই দেখেই মানে পেশেন্ট দেখতে দেখতে এমন সেন্সিটিভিটি হয়ে গেছে, ও দেখেই 10 দিনের প্রেডিকশান হয়ে গেছে বসে। আবু মিয়া গেল, খেলো, সঙ্গে সঙ্গে ওই রোগ কলেরা যেটা ছিল আরও অগমেন্ট হয়ে বেরিয়ে আসলো, সঙ্গে সঙ্গে ডাকলো ডাক্তারবাবুকে, ডাকো, ডাক্তারবাবু গেল। আরও ওই আবু মিয়াকে দেখেই ওর মনে একটা ওষুধ জেগেছিল, ভেরেট্রাম অ্যালবাম 30। মানে কনসিয়াসলিও ভাবিনি, আমরা যেমন অনেক অঙ্ক করতে করতে এমন হয়ে যায় অঙ্ক দেখেই অ্যান্সার মাথায় চলে আসে। এখন এই যে সায়ক আছে ইউনিভার্সিটিতে, আমি আছি, আমাদের এরা ভালো বুঝতে পারবে যে আগে যেটা দেখতে 10 দিন ধরে অঙ্ক করতে হতো, এখন আমরা গ্রাফ দেখেই বলে দেবো আচ্ছা এটা তো এটা হবে, কারণ আমাদের মাথাটা তৈরি হয়েছে ঠাকুরের এটা সব কিছুতে।
ও দেখেই ওষুধের নাম চলে আসছে মাথায়। তখন ওকে ডাকলো, ওকে সেই ওষুধটাই দিল, আর সেই ওষুধেই কাজ হয়ে গেল। তখন ঠাকুরকে ভগবান টগবান বলছে, ঠিক আছে, আলাদা ব্যাপার। এই চলতে চলতে ঠাকুর একটা জিনিস দেখছেন যে এ তো ভালো ডাক্তার হিসাবে ঠিক আছে, বাট মানুষের দেখছে ট্রিটমেন্ট তো করে দিলাম, কারোর পেট ব্যথা হলো, ঠিক আছে, ট্রিটমেন্ট করে দিলাম, এবার সে যখন বাড়ি যাচ্ছে, বাড়ি গিয়ে কিছুদিন পর আবার অসুস্থ হচ্ছে। আর ঠাকুরের খুব ইনসাল্টিং লাগতো যখন অ্যাজ এ ডক্টর, তখন কিন্তু অনুকূল ডাক্তার, তখন ঠাকুর ফাকুর এসব হয়নি, এই ধরনের ঠাকুর পছন্দও করতেন না একদম ঠাকুর হওয়া। ঠাকুর অনেকবার ঠাট্টা করে বলেছেন যে যখন আমি ঠাকুর হইনি, এরমভাবে কথা বলতেন। ঠাকুর একদম পছন্দ করেনি ঠাকুর বিষয়টা। যাই হোক, তা যখন আবু মিয়া এরকম সরি হ্যাঁ, তখন এরকম হলো, ঠাকুর কাছে খুব ইনসাল্টিং ছিল যখন ডাক্তারের কাছে একটা পেশেন্ট ফিরে আসতো। ঠাকুর বলতেন ডাক্তারের ট্রিটমেন্ট তাকে বলে যে ডাক্তার যেন সেই পেশেন্টের মুখ আর না দেখে, মানে সে পেশেন্টকে যেন আবার পেশেন্ট হয়ে আসতে না হয়। এইখানে দেখলো ঠাকুর যে ডাক্তার হতে গেলে, আমি যদি ডাক্তার মানে আমি রোগীকে শুশ্রূষা করে, সেবা করে ঠিক করছি, ট্রিট করছি, তাহলে এটা কেমন ট্রিটমেন্ট যদি তাকে কিছুদিন পর আবার পেটে ব্যথা হয়। কারুর দেখছে কিছু লোক একটা রোগ থেকে সে আবার যাচ্ছে, তার আবার অসুস্থ হয়ে যাচ্ছেন কিছু, মানে অন্তত 1 বছর পর বা কিছুদিন পর, যেটা ইউজুয়ালি আমাদের হয়। তো এতে ঠাকুর তখন দেখলেন যে রোগটা শুধু ফিজিক্যাল না, রোগটা মেন্টাল। দুই রকম, শুধু মেন্টালও না, সোশ্যাল। কীরকম? একটা হচ্ছে যে আমি মনের অবস্থা যেরকম, সেটা আমার কিছু কমপ্লেক্সকে ট্রিগার করে। কমপ্লেক্স ইজ নাথিং বাট সাম নিউরাল পাথওয়ে অফ ব্রেন, যেটা আমার কিছু এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে ডিটেক্ট, একটা প্যাটার্নকে রিপ্রেজেন্ট করে। তো আমার এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ওই প্যাটার্ন হলে, আমার নিউরাল পাথওয়ে ওইরমভাবে অ্যাক্টিভ হলে, আমার কিছু সিস্টেম কিছুভাবে কাজ করে, সেটা রোগের দিকে নিয়ে যায়। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে আমার যে লাইফস্টাইল, আমার যে অভ্যাস, সেই অভ্যাসটা, ধরো যে অভ্যাসের জন্য আমার পেটে ব্যথা হয়েছে, আমি পেটে ব্যথাটা ঠিক করে নিলাম, অভ্যাসটা তো ঠিক করিনি। দ্বিতীয় হলো তাহলে অভ্যাস, যে অভ্যাসটা যদি আমি ঠিক না করি তাহলে আবার আমার ওটা হবে। তৃতীয় হচ্ছে যে স্টেট অফ মাইন্ডে আমি থাকি, মানে আমি হ্যাপি না আমি স্যাড। আর আমার হ্যাপিনেস আর স্যাডনেস কি সোসাইটির ওপর কতটা নির্ভর করে, না আমি একটা আলাদা আত্মারাম হয়ে থাকতে পারি, এর উপর ডিপেন্ড করে। আজকেই একজন ইঞ্জিনিয়ারের সাথে কথা হচ্ছিল, সিঁড়ি দিয়ে ওই পাহাড়ে উঠতে উঠতে, মানে আমি তো উপরে থাকি, একজন ইঞ্জিনিয়ারের সাথে কথা হচ্ছিল কর্টিজল লেভেল নিয়ে। আমাদের মধ্যে একটা কর্টিজল বলে একটা জিনিস থাকে, আমরা যত দুশ্চিন্তা করি আমাদের কর্টিজল বেড়ে যায়। কর্টিজল, ক্যাটেকোলামাইন, এগুলো ব্লাডে বেড়ে যায়, তার তত হাই প্রেশার হয়, এলডিএল হয়, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তত আমাদের শরীর খারাপ হয়ে যায়। তো এই তিনটে লেভেলে দেখলো যে মাইন্ডেও এফেক্ট করে, মাইন্ডেরই 3টে লেভেল, এইগুলো এফেক্ট করে। তাছাড়া ফিজিক্যাল শরীর খারাপ তো আছেই, সোশ্যাল যদি হাইজিন মেনটেন, তখন দেখলো যে একটা পুরো প্রোগ্রাম চালাতে হবে। তাকে যদি ডাক্তার হতে হয়, তাকে এই সব ঠিক করতে হবে। তাছাড়া আছে চরিত্র। তখন ছিল হিমায়তপুর গ্রাম একটা ডেঞ্জারাস জায়গা, বউ চুরি হতো। ভাবতে পারো, আমরা জামা চুরি, কাপড় চুরি, খাবার চুরি শুনেছি, বউ চুরি হতো তখন। কোনো অ্যাক্টিভিস্ট ছিল না, তা বউ চুরি হতো। ইনফ্যাক্ট ঠাকুরের বন্ধু ছিল একজন যে বউ চুরি করতে যেত। তখন এইসব গ্রামে বাচ্চা বাচ্চা বউ থাকতো, তাদের চুরি করতো, কেউ ধরে নিয়ে যেত, নিজে বিয়ে করতো, বা কেউ পাচার করে দিত, এসব চলতো। তা ঠাকুর দেখলো যে চরিত্রগুলো ঠিক করতে হবে, মাইন্ড ঠিক করতে হবে, চরিত্র ঠিক করতে হবে, ফিজিক তো ঠিক করতে হবেই, সেটাতে ঠাকুর সাকসেসফুল। কিন্তু দেখছে ফিজিক ঠিক করে লাভ হচ্ছে না। ঠাকুর চোর ডাকাতকেও ট্রিটমেন্ট করছে, কিন্তু চোর ডাকাত ফিট হয়ে আরও বেশি বেশি চুরি করছে। ব্যাপারটা কিছু করতে হবে। তা কী করা যায়, তিনি বললেন তাহলে একটা অন্যভাবে স্টার্ট করতে হবে। তখন দেখলো এই গুন্ডাগুলোকে কীভাবে ট্রিট করা যায়। তখন তো তখনকার রকম তিনি এমনভাবে একটা গল্প আছে, একদিন গল্প করে বললে তো খুব মজা লাগবে, আমি তো সারাদিন গল্প করতে পারি। আমরা রাত দিন জেগে এইসব নিয়ে আগে গল্প করতাম। হ্যাঁ, ইনফ্যাক্ট এই গল্প শুনে আমাদের নৈহাটির অ্যাকচুয়াল ডাকাত ঠিক হয়ে গেছে। তার নাম নিচ্ছি না, কারণ সে এখন খুব ভালো ভালো মানুষ। এই অর্কদারা জানে। এরকম ঠাকুর দেখতো তো গুন্ডাদের নিয়ে ঠাকুর এরকম, যাদের যা ইনস্টিংক্ট, কারুর তালা ভাঙতে ইনস্টিংক্ট আছে, কারুর
গান বাজনা ইনস্টিংক্ট আছে, তখন দেখা যাচ্ছে এরকম কিছু গুন্ডাদের একটা খুব ভালো একটা দল বানিয়ে, একজন ছিল কিশোরী মোহন বিশ্বাস, কিশোরী মোহনের প্রচণ্ড গান বাজনায় শখ ছিল, এবং আরও কিছু গুন্ডা দল ঠল ছিল ওদের। তো ওদের একজনের সাথে আরেকজনের ফাইট ওই আন্তাক্ষরীর মতো, কীর্তনের আন্তাক্ষরীতে লেলিয়ে দিত, যে যা দাদা তো ও ভালো কীর্তন করে করে আমিও পারি। একজন শিবের ওই বড় বড় ওইগুলো নিয়ে, শিঙা নিয়ে এরকম করে পোঁ 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 করে ওটা নিয়ে কাজ করতো, ওইদিকে ওরা হরি কীর্তন করতো, ওইদিকে শাক্ত শৈব বৈষ্ণব সবার সাথে সবার ফাইট লাগিয়ে দিত ঠাকুর। কিন্তু এই ফাইটটা ছিল অনুকূল ডাক্তারের কাছ থেকে সুনাম নেবে, যে অনুকূল ডাক্তার কাকে ভালো বলছে, কারণ সবাইয়ের সাথে ওর রিলেশন ভালো। ঠাকুর সারাদিন হেঁটে বেড়াতেন, এখানে ওখানে সবার বাড়ি বাড়ি গিয়ে সবাইকে ট্রিটমেন্ট করে বেড়াতেন। অসুস্থকে দাঁড়াবে না, ঠাকুর চলে যেত আগে, কারোর থেকে টাকা নিতে চাইতো না, জোর করে বাড়ি এসে টাকা দিয়ে যেত। আর না হলে ঠাকুর ওই গাজর, কোনোদিন লাউ, যা যা হাতে দিত, পঞ্চায়েতে যেমন লকি দিত, ওরকম ঠাকুর হাতে করে খালি দেখতো অনুকূল ডাক্তার এখানে, ডাক্তার ওখানে। ইনফ্যাক্ট তখন কিছু লোক বলা স্টার্ট করছে যে ঠাকুর তো একই সময় 5টা বাড়িতে রয়েছে। তো এরকম অনেক অদ্ভুত অদ্ভুত, তখন একটা ডাক্তার লেভেলের একটা অলৌকিক খেলা চলছে, সো কল্ড অলৌকিক। কারণ তিনি এত তৎপর, তার আর কিছু মাথায় নেই, ওই ফুল সার্ভিসে রয়েছে। তো ওই করতে করতে একটা ইন্টেন্স একটা জিনিস স্টার্ট হলো, ঠাকুরের অন্যান্য গুণ বেরিয়ে আসলো, কীর্তনের একটা এমন জোয়ার স্টার্ট হলো। তখন এ ভার্সেস এ যে কীর্তন হতো, ওটা গিয়ে সবাই মিলে একসাথে কীর্তন স্টার্ট হয়ে গেল। ওই ওখানকারই আজকে অর্কদা একটা ভিডিও ছেড়েছে, দেখবে যে পুরীতে কীর্তন যাচ্ছে তার অনেক দিন পরে, তো জানকীনাথ বোস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তারপরে বারিন ঘোষ হচ্ছে যে কালাপানিতে, সাভারকারেরও আগে গেছিলো, কালাপানিতে গেছিলো। কালাপানি থেকে ফিরে ইভেন গান্ধীজির ইয়াং ইন্ডিয়া ম্যাগাজিনে লিখেছিলেন পাবনায় মধুচক্র বলে, এই বারিন ঘোষ ঋষি অরবিন্দর ভাই, ঠাকুরকে লিখেছিল। তখন একটা ফেনমেনন চলছে ইয়েতে, পাবনায়। তো এইসব চলতে চলতে তখন দেখা গেল ঠাকুরের কিছু এক্সট্যাটিক ব্যাপার হতো, ঠাকুরের ভাব সমাধি হয়ে যেত, এবং ভাব সমাধি হয়ে অনেক বডির মধ্যে অনেক চেঞ্জেস আসতো, যেটাকে আজকে জগন্নাথ রথযাত্রা, এই যে জগন্নাথের যে রূপটা আমরা দেখি, এই রূপটার নাম হচ্ছে কুর্মা চৈতন্য বলে। এই রূপটা আমরা স্কন্দ পুরাণে বৈষ্ণব খণ্ডে পুরুষোত্তম ক্ষেত্র চ্যাপ্টারে আমরা পাই, যে শ্রীকৃষ্ণের যখন ভাব সমাধি হয়েছিল, ঠাকুরের কীর্তন করে যে জিনিসটা হয়, বা শুধু কীর্তন না, ঠাকুরের অনেক ক্ষেত্রে হতো, সব রেকর্ড করা হয়নি বা হয়েওছে, হ্যাঁ, ওর কিছু ডিপ কথা হচ্ছে, ফট করে ভাব সমাধি হয়ে যেত। ঠাকুরের ছোটোবেলায় ঠাকুরকে মা অনেক মাদুলি ফাদুলি পড়িয়েছিল, ওঝা দেখিয়েছিল, ভাবতো ভূত ধরতো নাকি, তো এই ভাব সমাধি হতো। তো এই ভাব সমাধি হওয়া টওয়া এইসব নিয়ে এই করতে করতে ইভেনচুয়ালি ঠাকুরকে বুঝতে পারলো সবাই, যে আস্তে আস্তে যে তখন আরও মানুষ আসতে থাকলো, ঠাকুরের কাছে প্রশ্ন করতে থাকলো, আরও অনেক কিছু চলেছে, পুরো জীবনী তো বলা যায় না। তো এরম করতে করতে ইভেনচুয়ালি ঠাকুরকে একটা অন্যরকম মানুষ হিসাবে মানুষ বুঝতে শিখলো, এবং বললো যে এ শুধু এই ট্রিটমেন্ট দেয় না, এই ট্রিটমেন্ট দুনিয়ার কাছে। তখন বিশ্বগুরু মহোৎসব হ্যান ত্যান অনেক কিছু হলো। এই এতটা গল্প বলার একটা দরকার ছিল। এই কনটেক্সটে আমার পিতুন জেঠুর সাথে এই বিষয়ে একদিন কথা হচ্ছিল অনেক দিন আগে। তা শ্রী ঠাকুর একদিন এরকম কুষ্টিয়ায় তুমুল কীর্তন, সবাই আনন্দে মাতোয়ারা, পাগল হয়ে কাজ করছে আর কীর্তন করছে, করে শ্রী ঠাকুর একটা গ্রাম থেকে একটা গ্রাম, একটা গ্রাম থেকে একটা গ্রাম, এরম করে 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 যেতেন। তো ওই কুষ্টিয়া থেকে এরম করে ফিরবেন যেদিন, ফিরতে গিয়ে যখন পিছনে দেখছেন ওরা এরম করে করুণ হয়ে ঠাকুরের দিকে তাকিয়ে আছে, যে এতদিন এত আনন্দে ছিলাম, এবার চলে যাবে, ঠাকুর চলে যাবে, তো করুণ হয়ে চেয়েছিলেন। সেদিন ঠাকুর দেখলেন আর ভাবলেন যে এই যে এক একটা জায়গা আমি পাস করে করে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আর এদের এই যে একটা তুমুল কর্মোদ্যম ছিল, জীবনের এক্সল্টিং ছিল, এটা কোথায় হারিয়ে যাচ্ছে। তা আমি সব জায়গায় তো এরমভাবে থাকতে পারবো না, আর এদের মধ্যেই এনার্জি আছে যেটা আমার সঙ্গে এসে, আমার সংস্পর্শে এসে জেগে উঠছে। তাহলে আমি চলে গেলে, কমে গেলে, তাহলে এটার তো পার্মানেন্ট সলিউশন হলো না। সেই ডাক্তারির দিনের ডিলেমা, ব্যাপারটা ম্যাচ করো। ঠাকুর কিন্তু ওইখানেই স্টিক, ঠাকুরের মা চেয়েছে ডাক্তার হতে, ঠাকুরও ভেবে আছে ওই ট্রিট করবো সবাইকে, কারণ সবাই আমি এক। ওই সেম ডাক্তারি দিন যে ডিলেমায় ফেসেছিল, আবার এই কীর্তনের যুগে সেম ডিলেমায় ঠাকুর এসে ফেসেছেন। ঠাকুরকে অ্যাজ এ ক্যারেক্টার দেখো সিনেমার,
ঠাকুর আবার ভাবছে সে তো সেম প্রবলেম, একে তো ট্রিট করা হলো না। ভগবান টগবান বাদ দাও, এখন ঠাকুরকে মানুষ হিসেবে দেখো। ঠাকুর দেখছেন যে তখন বলছেন, ঠাকুর বলছেন সেই দিন পরমপিতা আমার মাথায় এই যজন যাজন ইষ্টভৃতির ফর্মুলাটা দিলেন, যে দেখা যাচ্ছে যে আমি যদি কিছু প্রিন্সিপালস অফ প্র্যাকটিস আমি এদের না দিই, কিছু এক্সারসাইজ এদের কাছে আমি যদি ইনডিউস করে না দিই, তাহলে এরা শিখবে না। একটা হয় ভালোবাসা থাকলে অটোমেটিক করা আসে, অটোমেটিক ভাবা আসে, আর অটোমেটিক বলা আসে। ভালো করে লক্ষ্য করো, মা বাচ্চাকে ভালোবাসে, অটোমেটিক কথা, দুষ্টুমির কথা বললে আমার বাচ্চাটাও তো জানিস, ও ছেলের কি, আমার ছেলে কি দুষ্টুমি, ওই চলে আসলো ছেলের কথা, বারবার হয়। ভালোবাসা আসলেই তার প্রসঙ্গ আসে, রিলেটেড কোনো কথা ঘুরে আমার ছেলের দিকেই ঢুকে যাবে। আর মা সবসময় ছেলের কথা বলে বা মেয়ের কথা বলে, মা সবসময় ছেলে বা মেয়ের কথা, এই আজকে আমি সারাদিন মাকে ফোন করিনি, এই সন্ধেবেলা মা ফোন করেছে, ফোন হয়নি কেন, চিন্তা করছে, চিন্তা সবসময় লেগে থাকে। আর ভালোবাসলে করা তো আসেই, ভালোবাসলে ভাবা আসে, ভালোবাসলে বলা আসে, ভালোবাসলে করা আসে। এটা যেমন ঠিক নিউরোসায়েন্স বলে বা আমাদের সাধারণ বুদ্ধি বলে, আমি যে মানসিক অবস্থায় যে অ্যাকশান আসে, আমি যদি সেই অ্যাকশানটা করি, আমার সেই মানসিক অবস্থাও আসে। ওকে, একটা খুব বাজে এক্সাম্পল আছে, সেটা হচ্ছে ছোটোবেলা আমি যখন, আমাদের যখন হিসু হতো না, মা এরম হিস হিস করে করে হিসু করাতো। কেন হিস হিস করে করে হিসু করাতো? কেন? কারণ আমার ব্রেন ওই হিসু করার সময় যে আওয়াজটা হয়, ওই আওয়াজটা আমাকে ফিড করলে অটোমেটিক আমার সিস্টেমে ওই হিসু করার সিস্টেমটা ইনডিউস হয়ে যেত। তাই না? সবাই জানে, সবার দেশি বিদেশি সবাই জানে এটা, তাই না? ঠিক তেমন ভালোবাসলে ভাবা আসে, ভালোবাসলে বলা আসে, ভালোবাসলে করা আসে। অটো ইনিশিয়েটিভ করা, আমার আগে তাকে রাখা, এইরকম করা আসে। তেমনই ওইভাবে ভাবলে, ওইভাবে বললে, আর ওইভাবে করলেও অটোমেটিক ভালোবাসা আসে। এটা ছাড়া আর ভালোবাসার কোনো ওয়ে নেই। অ্যান্ড ইনফ্যাক্ট সেই ভালোবাসাটা যদি এমন ভালোবাসা হয়, যে ভালোবাসা ইজ ডাইরেক্ট হিট টু আওয়ার কমপ্লেক্সেস, ডাইরেক্ট হিট টু আওয়ার ডেথ। একটা ছেলেকে, আমি এটা যদি মেয়ে হই আর একটা র্যান্ডম সুন্দর দেখতে ছেলেকে ভালোবেসে আমার কিন্তু বৃত্তিতে ঘা লাগে না, বরং বৃত্তিতে সুশ্রুরি লাগে, আমার সেক্সুয়াল আর্জে সুশ্রুরি লাগে, তার ওরাও আমাকে সাপোর্ট করে। বাট ঈশ্বরকে ভালোবাসলে, ঈশ্বরের জ্যান্ত মানুষ যার মধ্যে ভুল নেই, ওরকম মানুষকে ভালোবাসলে উল্টে প্রবলেম। তাকে ভালোবাসলে আমার বৃত্তি উইল ফাইট ব্যাক, কারণ যত আমরা তার কাছে যাব তত আমরা ফ্রি উইলের অধিকারী হব, তত আমরা মাইন্ড দ্বারা চালিত হব না, মাইন্ডের মাস্টার হব। তখন মাইন্ড ফাইট ব্যাক করে। তাই জন্য ওই ভালোবাসাও তো ডিরেক্ট প্যাথ নেয় না। আমাদের দেখবেন ভগবানের প্রতি ভালোবাসা, ভগবানের প্রতি টানফান না, ওই ভয়ের জন্য ভগবান পূজার কথা হচ্ছে না, কিন্তু ভালোবেসে ভগবান পূজা ইজ রেয়ার। কেন রেয়ার? কারণ আমাদের মন চায় না ওরকম কিছু হোক। আর ভগবান মানে একটা ফলস ভগবানের প্রতি খুব তাড়াতাড়ি টান গজিয়ে যাবে। বাট ওই যে জ্যান্ত মানুষ থাকলে ধরায়, জ্যান্ত ঠাকুর থাকলে ধরায়, কজন তারে ধরে, কয় অবতার মহাপুরুষ চলে যাওয়ার পরে, তখন পূজার কত বাহার, ছাতি লাঠি জামা জুতায় ভরে, বলে দয়াল করবো না ভুল, আবার এসো আরেকবার। এরকম ইজি, কারণ ওখানে তো আমার কমপ্লেক্সে হাত লাগবে না। ব্যাপারটা বোঝো ভালো করে, কমপ্লেক্সে হাত লাগানেওয়ালা ঠাকুরের প্রতি টান ইজ রেয়ারেস্ট অফ দ্য রেয়ার। ওই জন্য জিসাসের ওই কটা অ্যাপোস্টেল ছিল, বহু বছর পর জিসাস ফেমাস হয়েছে। রামকৃষ্ণদেবের ওই কটা লোক ছিল, খেতে পেত না, বহু বছর পর অত অ্যাপোস্টেল হয়েছে। সেম স্টোরি, কারণ দে ডিরেক্টলি হিট আস, হিট আওয়ার কমপ্লেক্স, আমাদের অভ্যাসের এগেনস্টে নিয়ে যায়। ওইরকম ভালোবাসা তাই খুব টাফ। তার জন্য একটা একটা ওয়ে হচ্ছে যে তার প্রতি ভালোবাসা হলে যেমন যেমন ভাবনা আসে সেরকম ভাবা, যেমন যেমন বলা আসে সেরকম বলা, আর যেমন যেমন
করা আসে সেরকম করা, এই ভাবাওয়ালা যেটা জিনিসটা, এটাকেই বলে যজন। ইন্টারনাল মাইন্ড বডি কমপ্লেক্স যে জিনিসটা আছে, এইটাকে তার মতো করে তোলা, এটাকে বলে যজন। তার কথা বলা, যে যাজন, বলা মানে পুরো এক্সপ্রেস করা, আর তার জন্য কিছু স্বতঃস্ফূর্তভাবে কিছু করা, এটাকে বলে ইষ্টভৃতি। একজন ডিভোটি ডিসাইপল মানে হচ্ছে যে তার দিকে চেয়ে আছে, তার দিকে চেয়ে থাকা মানে তার মেন্টাল ফর্টিটিউডের সাথে সিঙ্ক্রোনাইজড আছে। তার সাথে সিঙ্ক্রোনাইজড মানে তিনি তো একটা কিছুই না, তিনি তো এভরিথিং। কেন ঠাকুর এভরিথিং হতে যাবে? তিনিও তো একটা মানুষ, চক্রবর্তী টাইটেল, একটা হিউম্যান বিইং। আরে দ্যাটস ফাইন, তুমিও হিউম্যান বিইং, আমিও হিউম্যান বিইং, ঠাকুর হিউম্যান বিইং। দ্যাট ইজ এ ফাইন ডিফারেন্স, যেটা প্রথম কথায় বললাম। হি ইজ অ্যাওয়েক। ওর মাথার যে ফর্মুলা আছে, আপনার মাথাও ফর্মুলা, আমার মাথাও একটা ওয়েভ ফাংশন, সেও একটা ওয়েভ ফাংশন। বাট প্রবলেম হচ্ছে তার ওয়েভ ফাংশনটা ইজ অ্যানালগাস টু দ্য ইউনিভার্সের ওয়েভ ফাংশন। আমার মাইন্ডটা তার মাইন্ডের মতো করে নিলে আমি অলরেডি রিচড, আই এম এভরিথিং। একটা হচ্ছে আমি সারা ইউনিভার্সকে ধরতে যাই, যেটা ইম্পসিবল। আরেকটা হচ্ছে ইউনিভার্স যখন রিফ্লেক্টেড হয়ে এইটুক জায়গায় আসে, সূর্যকে তো ধরা যাবে না, বাট আমি সূর্যের একটা রিয়েল ইমেজ বানাতে পারি এখানে, সূর্যের একটা ভার্চুয়াল ইমেজ বানাতে পারি, এটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে, বা একটা ছবি তুলে রাখতে পারি, কিছু একটা করতে পারি, তাই না? মানুষ তো সূর্যে যায়নি, কিন্তু সূর্যেতে কি হচ্ছে সব ফর্মুলা টর্মুলা বের করে ফেলেছে ফিজিক্সটা, নিউক্লিয়ার ফিউশন করে। তেমনই ঈশ্বরকে বোঝার তো বোঝা যায় না সারা ইউনিভার্সময়। ব্রহ্মকে জানা যায় না, কিন্তু ব্রাহ্মণকে জানা যায়। সে ব্রহ্ম মূর্ত প্রতীক হয়ে যে যার মধ্যে এসছে, ব্রহ্মা ব্রহ্মই বা ভবতি। তো ওই ব্রহ্ম ই বা ভবতি, যে ব্রহ্ম হয়েছেন স্বয়ং মূর্ত হয়ে, যে অসীম যখন সসীম হয়ে সীমাতে লন স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান, ঠাকুরের বাণী। অসীম যখন সসীম হয়ে লীলাতে কি করেন বাস, বৃত্তিভেদী টান হলে তাই তবেই কাটে ফাঁস, এরকমভাবে আছে। ইনফ্যাক্ট রবীন্দ্রনাথও লিখেছেন, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। সেম কথা। তাহলে আগে হ্যাঁ 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 হ্যাঁ, ওটা এই দুটো বাণী আছে, দুটোই বাণী আছে। একটা হচ্ছে অসীম যখন সসীম হয়ে লীলাতে সীমাতে লন স্থান, হ্যাঁ হ্যাঁ, ওই দুটো বাণী আছে। আরেকটা বাণী আছে ওই তবেই কাটে ফাঁস। ওই জন্য দুটোই বলে দিলাম, কারণ এটা নিয়ে আগে অনেক কমেন্ট হয়েছে। মোদ্দা কথা ওটাই, ঠিক আছে, মোদ্দা কথা ওইটাই, যে এই দুটো বাণী নিয়ে অনেক ঝামেলা হয়। দুটোই অনুশ্রুতির বোধহয় প্রথম খণ্ডের বাণী। তা আদর্শ চ্যাপ্টারে তো যাই হোক, তো ব্যাপার হচ্ছে যে এই টপিক হচ্ছে যে তার যে মেন্টাল ফর্টিটিউড আমার মধ্যে আনা, এই জন্য তাকে ভালোবাসা, ঠিক আছে? তো তাকে ভালোবাসার নর্মালি যেটা হয় সেটা তো হবেই, কিন্তু এই প্র্যাকটিসের মাধ্যমে তার প্রতি টান আসে। মানে আমার ইন্টারনাল কেমিস্ট্রি, আমার মেন্টাল কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি, আর এই দুটো ঠিক করলেই সোলের জায়গায় ঠিক আছে। এই দুটোর ময়লা পরিষ্কার করলে ওই যে ভিতরে আছে ওটা অটোমেটিক প্রকাশ পায়। দ্যাটস ইট, এটাই আছে স্পিরিচুয়ালিটিতে। হ্যাঁ, পুরো স্পিরিচুয়ালিটিতে এটাই, আর কিচ্ছু না। স্পিরিচুয়ালিটিতে কিছু নতুন কিছু অ্যাড হয় না। আমাদের মধ্যে যে জমে আছে, আমাদের যে কমপ্লিটনেসটা আছে, এটার ওপর যে ময়লা চেপেছে, ওই ময়লাটাকে সরিয়ে দেওয়া, দ্যাটস ইট। শঙ্করাচার্য বলছেন মনোবুদ্ধি অহংকার চিত্তাদি নাহং, যে মন বুদ্ধি চিত্ত অহংকার এগুলো আমি না। চিদানন্দ রূপাহ শিবোহম শিবোহম, এর ভিতরে যে চিত আনন্দ রূপ মঙ্গল আছেন, শিব আছেন, সেটা আমি, সেটা আহম শিব, আহম আহম আহম, সেটা আমি, আহম ব্রহ্মাস্মি। সেই অন্তরের সেই অন্তরটা, উপরের ময়লাগুলো সরানো। তাই এই প্রসেস আমাদের টিউন করে সেটার সাথে। এত কিছু বলার, এইটা হচ্ছে ফিলোসফি, যেটা আসছে, যার ওপর দাঁড়িয়ে আছে এই প্রিন্সিপালসগুলো ওয়ার্ল্ডের। এই জন্য শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, তুমি প্রিয় হসি মেয়ে অর্জুন, তুমি আমার খুব প্রিয়। লাস্টে গীতাতে বলছেন যে, ইভেন এইভাবে দুবার বলা আছে গীতায়, একবার চ্যাপ্টার
7-এ একবার লাস্টের চ্যাপ্টারে, যে মন্মনা ভব মদ্ভক্ত মদ যাজি মাং নমস্কুরু মা মে বৈশ্যসী সত্যং তে প্রতিজানে প্রিয় হসি মে। মন্মনা ভব, তোমার মনটা আমাকে দাও, মদভক্ত, আমার দীক্ষা গ্রহণ করো, মদ যাজি, আমার যাজন করো। তুমি আমার প্রিয় অর্জুন, খুব কাছের মানুষের তোমাকে আমি সিক্রেটটা বলছি, এত যোগ ফোক বললাম, এগুলো সব এতে হয়ে যায়। আর এটাই সবচেয়ে কঠিন, বিকজ আমরা সবাই নিজের নিজের ধর্ম পালন করি, নিজের নিজের একটা বানানো ধর্ম পালন করি। ধর্ম মানে আমার ধারণ করার প্রিন্সিপালস। তার বলা আছে যে, জন্য তারপরেই শ্রীকৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচা। সব তুমি বাদ দাও, তোমার যে আন্ডারস্ট্যান্ডিং ভালো বা যে হ্যান ত্যান, আমি যেটা বলছি এটা ইট ইজ ভেরি হার্ড। তাই জন্য যাতে হার্ডশিপ কাটানো যায় আর একটা ওয়ে পাওয়া যায় যার মধ্যে সব কটা হয়ে যায়, তার মধ্যেই যজন যজন ইষ্টভৃতি হয়ে গেল। এইখান থেকে ইষ্টভৃতির গল্প আসছে। ইষ্টভৃতি হচ্ছে সেই ফিজিক্যাল অবলেশন বা ফিজিক্যালি কিছু দেওয়া, যে ফিজিক্যাল দেওয়াটা এমনভাবে ডিজাইনড যে আমার সবচেয়ে প্রিয় জিনিস বা আমি যাকে ভালোবাসি, মানে ভালোবাসার বস্তু, আমার যে লাইফের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, এটা শুধু আমি মুখে বললে হবে না। আমার জীবনের যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, সেটা আমি মনে ভাবলেও হবে না, কারণ মন ইজ অলওয়েজ চেঞ্জিং। আমাকে ফিজিক্যালি আমার সিস্টেম, আমার রুটিন, আমার সোসাইটি সব কিছু দিয়ে এটা প্রকাশ করতে হবে, আমার সিস্টেমে গাঁথতে হবে যে আমার জীবনে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কিছু আছে। সেইটার প্র্যাকটিসই ইষ্টভৃতি। আমার যদি কখনো মনে হয় আমি ডোনেট করে দিলাম 1,00,000 টাকা ঠাকুরের নামে, সো কল্ড, দ্যাট হ্যাজ নো মিনিং ইন ইষ্টভৃতি। চাঁদা হতে পারে, ওটা বিশাল দান হতে পারে, ইষ্টভৃতি হবে না ওটা। তাই জন্য ইষ্টভৃতি ইজ এ স্পিরিচুয়াল এক্সারসাইজ, এটার একটা প্রপার পদ্ধতি আছে, ওই জন্য তার প্রপার মন্ত্র আছে। আমরা মন্ত্রও চেঞ্জ করে দিয়েছি অনেকে। এনিওয়ে, ঠাকুর যেভাবে ইষ্টভৃতি বলেছেন ওইভাবে যদি ইষ্টভৃতি করা হয়, তাহলে ওটার ওই বেনিফিট আছে। তা বাদে ইটস নাথিং বাট আ চাঁদা। চাঁদা দেওয়া, ডোনেশন দেওয়া, যার বদলে কিছু করা হবে, যার বদলে কি হবে, আমার ইষ্টভৃতির টাকা যাকে দিচ্ছি সে সেটা নিয়ে প্লেনে চড়ছে না কি করছে, সে বিশাল বড় লোক হয়ে যাচ্ছে, আমরা তাও তাকে টাকা দিয়ে যাচ্ছি, এইটা ইষ্টভৃতির ভাবা স্টাইল না। তার অ্যাকশনগুলোকে আমি জাজ করতে পারি, দ্যাটস ফাইন, বাট ইষ্টভৃতি ইজ লাইক থ্রোয়িং সামথিং, গিভিং। যেমন আমার ছেলেকে ভালোবাসি, ছেলের বাড়িতে 10টা জামা আছে, পুজো এসে গেছে, আবার জামা দেবো কেন? 10টা জামার কি অভাব আছে ওর? তাও দেবো। অদ্ভুত, কেন দেবো? কোনো কেন নেই, দেবো। এটা ভালোবাসার রকম। তাই এটা বোঝানো খুব টাফ আমাদের, কারণ আমরা প্রচণ্ড ম্যাটেরিয়ালিস্টিক। প্রথম কারণ হচ্ছে, শুনবো, প্রথম কারণ হচ্ছে আমরা ম্যাটেরিয়ালিস্টিক, তার জন্য আমাদের দেওয়াতে একটা অদ্ভুত মাথা চাড়া দিয়ে ওঠে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা প্রচণ্ড বোকা বেনেছি। আমরা যে যা বলে শুনে নিই, নিজে খোঁজ করি না তিনি নিজে কি বলে গেছে, নিজে কি প্র্যাকটিস। এই যে এত কিছু বললাম, এর কত পার্সেন্ট আমরা জানি কে জানে। আমরা খুঁজে দেখি না ঠাকুর কি বলে গেছেন এক্স্যাক্টলি, তিনি কী করিয়ে গেছেন এক্স্যাক্টলি, এগুলো আমরা দেখি না। এটা হচ্ছে সেকেন্ড কারণ। তাই জন্য ইষ্টভৃতির ব্যাপারটা আমরা বুঝি না, এবং ইষ্টভৃতি অ্যাকচুয়ালি 90% লোকজন, কেন 80%, 95% লোকজন করে না। হয় যতটুক ওই সেন্টিমেন্ট নিয়ে ওই করাটা আসে ততটুক হয়, এবং ততটুক আমরা হয়তো বেনিফিটেডও হই, কিন্তু ওই 100% হয় না, তাই 100% আমরা ফল পাই না। বাট ইষ্টভৃতি, ঠাকুর বলেছেন ইষ্টভৃতি, মাতৃভৃতি, পিতৃভৃতি, ভূতযজ্ঞ আর ভাতৃভোজ্য, এইগুলো মিলে যদি আমরা করতে পারি, একজন যদি করতে পারে, তার ভিতর থেকে এমনভাবে তৈরি হবে না, সে অটোমেটিক তার পারিপার্শ্বিকের স্বার্থকেন্দ্র হয়ে উঠবে। তাই ইষ্টভৃতি মানে আমার সমস্ত কিছু কাজের শুরুতে, আমার জীবন স্টাইলের শুরুতে, ঘুম থেকে উঠেই প্রথম ধান্দা হবে তাকে কিছু দেওয়ার। তার জন্য আগে রেডি করে রাখা। বা মায়ের যেরকম হয়, ঘুম থেকে উঠেই বাচ্চাটা কোথায়, ওর জন্য খাওয়ার, এই একটা অটোমেটিক একটা ট্রেন্ড অফ মাইন্ড। এই বেন্ড অফ মাইন্ডটা তো আমাদের সোজাসুজি আসছে না, নিতাইয়ের মতো, হনুমানের মতো তো আমাদের অটোমেটিক আসছে না, আমাদের কাজের থ্রুতে, এই একটা মেকানিক্যাল এক্সারসাইজের থ্রুতে আমাদের মধ্যে ইনডিউস করা হচ্ছে।
প্রতিদিন উঠে কিছু না হোক একটা কিছু কাঞ্চন বা কাঞ্চন মূল্য। শ্রী ঠাকুর বলেছে অ্যাকচুয়ালি কিন্তু ইষ্টভৃতি ওরকম টাকা দিয়ে হতো না। ঠাকুরের বাণী আছে, ইষ্টভৃতি ভোজ্যই রীতি অনুকল্পে জোটে যা। তো এরকম ছিল। হ্যাঁ, কোথায় আছে বাণী, খুঁজতে হবে। যাই হোক, তা এবং এটা নিজে করে যতটা দেওয়া যায়, 3 গুজরানি আয় থেকে কর ইষ্টভৃতি আহরণ, জল গ্রহণের পূর্বেই তা করিসিষ্টে নিবেদন। নিত্য এমনই নিয়মিত যেমন পারিস করেই যা, মাসটিস যবে শেষ হবে তুই ইষ্টস্থানে পাঠাস্তা। ইষ্টস্থানে পাঠিয়ে দিয়ে আরও 2টি ভোজ্য রাখিস, গুরু ভাই বা গুরুজনের দুজনাকে সেটা দিস। পাড়াপড়শির সেবার কাজে রাখিস কিন্তু কিছু আরও উপযুক্ত, আপদগ্রস্তে দিতেই হবে যেটুক পারো। এসবগুলি আচরণে ইষ্টভৃতি নিখুঁত হয়। এ না করে ইষ্টভৃতি জানিস কিন্তু কিছুই নয়, না জানিস কিন্তু পূর্ণ নয়। এইটা ছিল অ্যাকচুয়াল বিধি। আর এর জন্য যে ইষ্টস্থান মানে কি, ইষ্টস্থানটাও আমরা বুঝতে পারিনি। আমরা একটা অর্গানাইজেশন ভেবে নিয়েছি বা একটা কিছু ভেবে নিয়েছি, চাঁদা ভেবে নিয়েছি। ইটস নট দ্যাট। আরেকটা কথা, এখানে আমি যে আরও 2টো ভাইকে ভোজ্য পাঠানোর কথা বলেছেন পারিপার্শ্বিকের জন্য, এগুলো আমাদের খুব টানে। ওয়াও, ফিলান্থ্রপি হ্যাজ নাথিং টু ডু উইথ দিস। আর আছে, কানেকশান আছে, বাট আমি বলবো তুমি পয়েন্টটা মিস করছো। তুমি একটা লেজের প্যাকেট আর চিপসের প্যাকেট কেনার সময় মনে পড়ে আমি কতটা ফিলান্থ্রপিকে দিলাম? আমরা অকারণে দিতে পারছি না কেন? প্রথম কথা হচ্ছে, এই অকারণের নাম করে অনেক বোকা বানানো হয়, আমি জানি। বাট স্টিল, যদি ভগবান, সো কল্ড ভগবান বলে কিছু পাই, তাকে অকারণে দিতে এত অসুবিধা কী আছে? আমি যদি কাউকে ভালোবাসি, দেখো, অকারণে একটা ফুল কিনে দিই, ফুলে কি হয়? রোজ ডে, এই ডে, সেই ডে, অকারণে চকলেট কিনে কি হয়? এই অকারণে ঠাকুরকে দেওয়া যায় না? এই অকারণে যদি দিতে পারো, সেটা একটা লাভ আছে। বাট হ্যাঁ, ওটা খুব ঠান্ডা মাথায় এটা শোনো, কিন্তু অকারণে দেওয়া যায় না। যদি অ্যাকচুয়ালি ইষ্ট হয়, যদি অ্যাকচুয়ালি ইষ্টর মানুষ হয়, এটা আগে খুঁজে বার করতে হবে। শ্রী ঠাকুর বলেছেন সব, আচ্ছা বাদ দাও, শ্রী ঠাকুর স্বয়ং যদি থাকেন, আগে ধরো স্বয়ং আছেন ফিজিক্যালি, জানি, বুঝে গেছি যে ঠাকুর, অ্যান্ড হি ইজ মাই সোল, হি ইজ মাই লাভার, হি ইজ মাই বিলাভেড, ভগবান। সে ঠাকুর হোক, রামকৃষ্ণদেব হোক, জিজাস হোক, কৃষ্ণ হোক, যা তুমি ভাবো বসে আছে তোমার সামনে, আছে ওরম জ্যান্ত একটা আছে কেউ, ভগবান জ্যান্ত হয়ে এসছেন, ওরম আছে। কৃষ্ণই ধরো বা জিজাস ধরো, এই মানুষটাকে কি তুমি অকারণে কিছু দিতে পারবে কি পারবে না? অকারণে দিতে হবে। আমি আপনাদের বলবো, রবীন্দ্রনাথের কৃপণ বলে একটা কবিতা আছে, ওটা পড়বে। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন বলে একটা বই আছে, এই কথাই বারবার বলেছে, অকারণে দেওয়া যায় না তাকে। আমি তো অকারণে একটা কুকুরকেও বিস্কুট দিয়ে দিই, কী লাভ হবে ওটা নিয়ে ভাবি না। কিন্তু ভালোবাসার রকম এটা, এটা ওয়ান অফ দ্য ওয়ে টু ডেলিভার লাভ। লাভের দেখানোর, বা লাভ দেখানো বলবো না, লাভ এক্সপ্রেস করে এই একটা ওয়েতে, যে অহেতুকী ভালোবাসা, এর কোনো ব্যাপার না, অত লজিক নেই এর মধ্যে। আসলে বিশাল লজিক আছে, বাট স্টিল আমার, আই ডোন্ট কেয়ার। দিস ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টরস অফ ইষ্টভৃতি। এখন এইটা যেমন খুবই পবিত্র, তেমন এটা খুবই ডেঞ্জারাস। এই জিনিসটা কিন্তু আমি যেভাবে খুশি ঘুরিয়ে দিতে পারবো। আমি তোমাকে বলবো অকারণে দিয়ে দাও আমাকে, অকারণে, আমি তো ভগবানের লোক, আমাকে দাও, এই বলে বা ভয় পাইয়ে কিছু একটা করে, ওখানে কিন্তু পুরো ইষ্টভৃতির ফান্ডা পুরো জলে চলে যাচ্ছে। যেমনি অকারণে দেওয়ার ব্যাপারটাও ইম্পর্টেন্ট, বিকজ দিস ইজ হাউ লাভ ওয়ার্কস। কী করবে? ভালোবাসা তো খুব ভালো, কিন্তু এই ভালোবেসেই তো মেয়েগুলো ভুলভাল বাড়িতেও চলে যাচ্ছে অনেক সময়, তাই না? বা ছেলেগুলোও ছাদ থেকে পড়ে যাচ্ছে, ভালো সো কল্ড ভালোবেসেই। ভালোবাসাই দুনিয়া চলছে, ভালোবাসার জন্যই সবাই সব কিছু করছে, আবার ভালোবাসার জন্যই পাহাড় থেকে পড়েও যাচ্ছে। তাহলে যেমন ভালো আছে, সাইড এফেক্ট আছে। তাই ঠাকুর বলে গেছেন ইষ্টস্থানে পাঠাস্তা। ইষ্টস্থান মানেটা কি? শ্রী ঠাকুর বলে গেছেন কোথায় ইষ্টভৃতি পাঠাতে হবে, কী হবে, সব বলে গেছেন। সেগুলো আমাদের খুঁজে বার করতে হবে। খুঁজে বার করে ভালো করে বুঝে অ্যানালাইজ করে, ঠাকুর এইটুকু আমি বলতে পারি যে এত যুক্তিযুক্তভাবে কেউ বলে যায়নি। কিন্তু যদি আমরা ওরকম কিছু আগে পেয়ে যাই, পেয়ে সেটা যেন আমরা পালন করি সারা জীবন। যদি আমি আগে, এখানে আমার একটাই শুধু তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে ঠাকুর যখন বললেন ইষ্টভৃতির কথা,
তো তুমি যেরকম বললে যে ভাইদের মানে কোনো মানে দুজন ভাইকে বা কাউকে দান করার কথা, ঠাকুর কি এখানে আবার আলাদা করে কোনো আচার্য ভীতির কথাও বলেছিলেন? কখনো বলেননি, ওগুলো পরে অ্যাড হয়েছে, ওগুলো বেকার জিনিস, ওগুলো কোনোদিন ঠাকুর আচ্ছা। বলেননি, কোথাও নেই। প্রথম কথা কোথাও নেই। আর শ্রী শ্রী ঠাকুর ইষ্টভৃতি নিয়েও অনেক এগুলো বলে দিতে হচ্ছে, যেহেতু প্রশ্ন আসলো আমাকে এগুলো বলতে বলতে হচ্ছে। ঠাকুরের বলা ইষ্টভৃতি প্রথম যখন প্রথম প্রথম হতো না, আহ, আচ্ছা এর হিস্ট্রিটা একটু বলি, একটু ইন্টারেস্টিং লাগবে, অনেকক্ষণ ধরে জ্ঞান দিয়ে যাচ্ছি। যে 1935-এর আগে, 1935-এর আগে প্রথমত তো ওই 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 গল্পটা হলো, কুষ্টিয়ায় কীর্তন করে টোরে ফিরছেন, দেখছেন, এবং এটা একবার না বহুবার ঘটেছে যে এদের কিছু একটা প্র্যাকটিস দিতে হবে। তখন এত নাম ফাম করতে হতো না, মানে এরকমভাবে আমাদের এই সকালে উঠে নাম করো বা এরকম ছিল না। ওই প্রেজেন্সটাই এমন ছিল। আর তখন লোকে একটা অদ্ভুত প্রেজেন্স ছিল, ঠাকুর নাম করতো, পাঁচচালার ঘর ছিল, অনন্ত মহারাজ ছিল, কিশোরী ছিল, ওদের দেখেই ইনফ্যাক্ট আমার মনে আছে লোকজন যখন ঢুকতো আশ্রমে, তখন মানে এরকম বলতো, লোকে বলতো উই উই কি উই পোকার বাগান, এরকম একটা কিছু বলতো, বলতো নাকি উইয়ের ঢিপি যেরকম পিঁপড়ের ঢিপি থাকে, ভোরবেলা আশ্রমে ঢুকলে লোকে দেখতো যে এরকম, যে চাষ করছিল সে এরকম চাদর মুড়ি দিয়ে বসে আছে চাষের ওখানে, যে কাজ করছে দোকান, সে দোকানেও চাদর মুড়ি দিয়ে বসে আছে, কি এটা কোথায়, কি মর্গ নাকি, দেখছি না সবাই এরকম চাদর মুড়ি দিয়ে নাম করছে, কেউ বলেনি নাম করতে, কিচ্ছু এসে জানি, সবাই সে একটা মানে ভাবস্থ হয়ে গেছে। তখন তো ফেসবুক ছিল না যে স্ট্যাটাসে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে যে আমি নাম করছি, না ও ও এটা সবাই ওই মেন্টাল স্টেটে থাকতো অলমোস্ট। লোকজন ঢুকে ছুঁয়ে কারেন্ট খেত, এরমও হয়েছে, লোককে লোকে ছুঁয়ে কারেন্ট খেয়েছে, এমন লেভেলে সবসময় থাকতো। ওর জন্য তাদের অত প্র্যাকটিস ফ্যাকটিসের অত খুব প্রয়োজন যে ছিল তা না। আর ঠাকুরকে সামনে দেখতো পাগল হয়ে যেত। ঠাকুর হেঁটে যাচ্ছেন, এরকম হয়েছে, চোখে দেখা লোকের, মানে এখনও ঘটে একটু একটু, তখন বিশাল ঘটেছে। ঠাকুর, গোসাইদা, কিশোরীমোহন, অনন্ত মহারাজ, এই চারজন এমনি কোনো ঠাকুরের খালি গায়ে থাকতো না। ঠাকুরের আজকে একটা ইমেজই হয়ে গেছে খালি গায়ে, ঠাকুর সবসময় খালি গায়ে থাকতেন না। হ্যাঁ, পরবর্তীকালে সবসময় থাকতেন, বাট অলমোস্ট, বাট ঠাকুর জামা পরতেন, ঠাকুর ওয়াজ এ হিউম্যান বিইং, ডাক্তারি জামা পরেই করেছেন। তা ঠাকুর হেঁটে যাচ্ছে, ঠাকুরের কিশোরী মোহন এরা সব যাচ্ছে, নৌকায় উঠেছে, পদ্মার এপারে প্রমথার বাড়ি যাচ্ছে ওপারে, নদীর ওই পদ্মা, তখন পদ্মা বারবার ট্র্যাক চেঞ্জ করতো। এর সাথেও ঠাকুরের দারুণ রিলেশন আছে, দারুণ গল্প সব। তো এগুলো জানি না, জানলে দারুণ লাগবে। যাই হোক, তো পদ্মার এপারে ঠাকুরের সাথে তিনজন চারজন মিলে আসছে, গোসাই এরা খুব আলোচনা করতে করতে আসছে। পদ্মার এখানে এই উঠেছে সবাই, লঞ্চ না কি বোট যেটা ছিল, ওই চারজন গল্প করছে নিজেদের মধ্যে। ওপারে যাচ্ছে প্রমথার বাড়িতে কীর্তন হবে বা কিছু একটা হবে। তো এই নৌকা এপার থেকে এপারে গেল, ঠাকুর আর তিনজন মিলে এরকম করে চলে গেল, পুরো বোটে যত লোক ছিল সবাই মিলে চলে গেল, নো রিজন। ওই চারজনের ওরা, ওই চারজনের যে একটা অভিব্যক্তি, একটা লাভলি একটা ব্যাপার, ওটাই ওদের টানতে টানতে নিয়ে চলে গেল। আর ওইখানে দেখা যাচ্ছে কী হয়েছে, প্রমথার ডাকেও নি, প্রমথার কাছে যাওয়ারও কথা না, প্রমথা ঘরে খাবার টাবার পেতে প্রার্থনা করছে যে আজকে ঠাকুর যদি আসো, ঠাকুর দেখছি সব চারজন মিলে আর দলবল নিয়ে চলে এসছে। মানে এটা আলাদাই নেটওয়ার্কিং চলছে তখন। তো এদের কি যজন যাজন ইষ্টভৃতি দেবে? এরা হচ্ছে ওই প্রথম শ্রেণীর, যার ভালোবাসলে করা আর ভাবা বলা অটোমেটিক আসে, এরা ওই শ্রেণীতে। আর তার পরবর্তীকালে যেটা দরকার পড়েছে, ওই ভাবা বলা করাটাকে ইনডিউস করে ওই ভালোবাসায় পৌঁছানো। ওদের ভালোবাসার জন্য ভাবা বলা করা এসেছে, আর আমাদের ভাবা বলা করা দিয়ে ভালোবাসায় পৌঁছাতে হচ্ছে। দ্যাটস দ্য ডিফারেন্স। ওরা গোপী স্টাইল, গোপী লেভেলের, হ্যাঁ ভালোবাসতো, সাধন ভজন করেনি, ওটাই সাধন ভজনের আলটিমেট স্তর। আর আমরা সাধন ভজন করে ভালোবাসার স্তরে পৌঁছাবো, দ্যাটস ইট। ওর জন্য উদ্ধব, উদ্ধব শ্রীকৃষ্ণের আছে ইয়েতে ছিল, দ্বারকায় না মথুরাতে, প্রচণ্ড পড়াশোনা করে শ্রীকৃষ্ণের বেদ ছেদ পড়ে, আর বিশাল ব্যাপার। শ্রীকৃষ্ণ বলছে ঠিক আছে তুমি অনেক হয়েছে, তুমি একটু যাও, একটু গোপীদের বেদ পড়িয়ে আসো, ওরা পড়াশোনা টড়াশোনা করে না, যজন যজন তখনকার যজন যজন ইষ্টভৃতি করে না, ওকে শিখিয়ে আসো। উদ্ধব বিশাল কনফিডেন্স নিয়ে গেছে গোপীদের শেখাতে, গোপীদের শেখাতে গেছে। গোপীরা বলছে তোমরা পড়ো সব, আমাদের লাগে না। আর গিয়ে দেখছে গোপীরা
ও হ্যাঁ, গোপীদের বলেছে শ্রীকৃষ্ণ আমাকে পাঠিয়েছে তোমাদের শেখাতে, এই ব্যাপার। বলছে শ্রীকৃষ্ণ তোমাকে পাঠিয়েছে কেন? বলছে আরে না তো পাঠিয়েছে, তোমাদেরও সাধন ভজন করতে হবে, ঈশ্বর প্রাপ্তি দরকার ঠরকার। বলছে শ্রীকৃষ্ণ তোমাকে কেন শেখাবে, শ্রীকৃষ্ণ তো এখানেই আছে। তখন দেখছে তাদের কাছে লিভিং সবসময় রয়েছে। তখন উদ্ধব নাকি, আমি খুব শর্টে বলছি, তখন উদ্ধব নাকি বলেছিল যে আমি পরের জন্মে এই বৃন্দাবনের মাটির ঘাস হতে চাই, যাতে এদের পায়ের পাড়াগুলো আমার ওপর পড়ে। এটা জাস্ট অ্যানালজি। এর মানে হচ্ছে যে ওই ভালোবেসে সাধন ভজন অটোমেটিক হয়, আর আমরা সাধন ভজন করি যাতে ভালোবাসা আসে। ঠিক হিমায়তপুর, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, আশা করি সবাই বোর হচ্ছ না। হ্যাঁ, যদি বোর হয় বা কোনো টপিক ঘোরাতে হয় আমাকে বলবে। তা আমি আবার স্ক্রিনে চলে আসছি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু সারা রাত দিন এটা নিয়ে চলতে পারবো, আমার কোনো প্রচণ্ড এক্সাইটিং লাগে আমার এই টপিক। বাট এনি টাইম ইউ ক্যান আস্ক কোয়েশ্চেন্স। আচ্ছা, এই যেটা টপিকে আসি, সেটা হচ্ছে হিমায়তপুর প্রি 1935। তখন এরকম সবাই কনস্ট্যান্টলি ফিজিক্যাল প্রক্সিমিটিতে ছিল ঠাকুরের। আর ফিজিক্যাল প্রক্সিমিটি মানে বিশাল ব্যাপার। তখন কেউ মরতও না আশ্রমে, লিটারালি। হ্যাঁ, 120 135 বছর বয়স অবধি বেঁচেছে, আমি রেকর্ড দেখাতে পারবো, ইনফ্যাক্ট আছে। প্রথম কার হরিপদ না কার ছেলে মরে গেল, তারপরে নাকি তাকে নিয়ে বিশাল সেই হলো যে কি করে মরতে পারে ঠাকুর থাকতে। আজকে আমরা এগুলোকে বিশ্বাস করতে পারছি না, আমি জানি, বাট দিস হ্যাপেন্ড। মানে ওর জন্য এই যে ডিভয়েড অফ লেখাটা দেখো, ডিভয়েড অফ ফর্মাল ডেইলি রিচুয়ালস, দেয়ার এক্সট্রিম পভার্টি অ্যান্ড কন্টিনিউয়াস ফিজিক্যাল সার্ভিস ফাংশনড এফেক্টিভলি অ্যাজ অ্যান আনফর্মালাইজড ইষ্টবৃত্তি। হ্যাঁ, আমার মনে আছে পিতুনের দাদা কুথুন, মানে পিতুন জেঠুর দাদা কুথুন, মানে যারা জ্ঞান প্রসন্ন ভট্টাচার্য, হ্যাঁ, যিনি পর লন্ডনে চলে গেলেন, কেষ্টদার মেজ ছেলে। কুথুন গাছে উঠে, ওটা অনেক পরে, দেওঘরে না হিমায়তপুরে তো এরকম গাছ থেকে পেয়ারা পেরেছে। ঠাকুর বলছে এই নাম নাম, ওখানে পড়ে যাবি। তো কুথুন এরকম করে পেয়ারা পারছে, তো প্রতিদিন পারে। তো ও শুনতে পায়নি ঠাকুরের কথা, ও পেয়ারাটায় কামড় দিয়েছে, ভুলে গেছি ঠাকুরকে তো নিবেদন করা হয়নি। ও কারণ ও বাড়িতে দেখে, তো মনে মনে নিবেদন করে দিল, করে তারপর আরেকটা পেয়ারা এনে খেলো। ওই পেয়ারাটাকে ঠাকুরকে দিয়ে আসলো, ওই কামড় দেওয়াটা। ঠাকুর কি খুশি, বলছে তার মানে এর দেখো রং ধরেছে, মনে রং ধরেছে। মানে এটা বলতে চাইছে যে যে মাথায় ঢুকছে ব্যাপারটা মানে কিন্তু। আমাকে না দিয়েও খাই না, তাই তো? হ্যাঁ, এটা যে আমাকে না দিয়েও হ্যাঁ খেতে পারলো না। হ্যাঁ, তার মানে ব্যাপার ঠাকুর এটাকে কিভাবে দেখতেন দেখো, এটা এরম না যে আমাকে হ্যাঁ। দেয়, আমার মা আমার কথা মনে রেখেছে, এই টাইপ না। ঠাকুরের ঠাকুরের প্রিন্সিপালটা এরমভাবে আছে যে ঠাকুর আমি নিয়ে ইন্টারেস্টেড না, বাট ঠাকুর ইজ দ্যাট টুল অফ ইউনিভার্স, যার প্রতি আসক্ত হলে আমরা অন্যান্য আসক্তি থেকে মুক্ত হতে পারবো। বুঝতে পারলে দিদি? হুম, ভগবানের প্রতি ভালোবাসা আমাদের, বুঝলাম। ভগবানের প্রতি ভালোবাসা আমাদের সব ভালোবাসা সার্থক করে। আমাদের রোগের যদি কোনো ট্রিটমেন্ট হয়, সেটা হচ্ছে ভগবানের প্রতি ভালোবাসা। এবার বাই সাম চান্স অনুকূলচন্দ্র ইজ দ্যাট ভগবান। ঠাকুর বলছে তোমরা সবাই ভগবানকে ভালোবাসো। ঠাকুরের কাছে যদি আরেকটা অবতার থাকতো না, মানে ঠাকুর যদি এরকম আরেকজন কাউকে পেত, যার দিকে সবাইকে ঠেলে দিয়ে ঠাকুর শান্তি পেতে পারত। কিন্তু ঠাকুরের দুর্ভাগ্য যে ঠাকুর ভগবান। বুঝতে পারছো দিদি? আমি বোঝাতে কষ্ট পাচ্ছি কিরকম। হ্যাঁ, ঠাকুরের ইগো হুম, ইগো এত কম, ঠাকুর চায় হ্যাঁ। যেন কারুর কাছে পাঠিয়ে তৃপ্ত হয়, আর কিন্তু কি করবে, ঠাকুরই ঠাকুর। এক্স্যাক্টলি। হ্যাঁ, ঠাকুরের দুর্ভোগ হচ্ছে যে ঠাকুরকেই ভগবানে আসতে হয়েছে, এটাই মুশকিল। আর এইটা এই সেম টাইপের কথা মানে আমি ফার্স্ট শুনেছিলাম এই রকমের বক্তৃতা শিষ্যেন্দু জেঠুর কাছে, মানে জেঠুর আহ, বাড়িতে গিয়ে সৎসঙ্গে। হুম, মানে জেঠুর নিজের যখন ঠাকুর কাছে যান, যে ঠাকুরকে কিভাবে আর কি জেঠু দেখেন, তো আমার এই টাইপের পুরো কথাটা আর কি জেঠুই বলেছিলেন। সেই ওটা আমার সৌভাগ্য হয়েছিল। হুম, তো খুবই মহান মানুষ। তা এই প্রি 1935 এরকম চলতো নর্মালি। পরবর্তী দাগে যখন মাস এক্সপ্যানশন হলো, দীক্ষা হলো, আর বহু লোক আনস্ট্রাকচার্ড ওয়েতে ঠাকুরকে পেলো, এবং তখন দেখলো যে একটা ডেইলি একটা প্র্যাকটিস, যজন যজন ইষ্টবৃত্তিওয়ালা প্র্যাকটিসের মধ্যে না আসলে খুব সমস্যা আছে। হ্যাঁ, এবং এদের প্রতি টান গজাবে না, ওদের সবাই ওই নর্মাল প্রক্সিমিটিটা পেত না ঠাকুরের সাথে। এবং সেই সময়
ওই রকম ওই কীর্তনের ব্যাপারটাও হতো না, এবং তখন দেখা যাচ্ছিল কিছু এমন মানুষ এসে যাচ্ছিল যারা ওই কীর্তনটার অরিজিনাল ফিলোসফিটা ভুলে গেছিলো। কীর্তনটা জাস্ট গান বাজনা ওই সব এনজয়মেন্টের ওপর রয়ে গেছিলো। শ্রীজি ঠাকুর যে কীর্তনটাকে দিয়েছিলেন অ্যাজ আ টুল অফ মেন্টাল এক্সশন থেকে বেরিয়ে আসার জন্য, আরও এনার্জি উদ্দীপনা নিয়ে কাজে লেবার ফর লাভ এটা করার জন্য, সেটা ভুলে গিয়ে ওই গান বাজনার কাজ বাজ ছেড়ে শুধু কীর্তন করা স্টার্ট করে দিয়েছিল। সেই দিন ঠাকুর একটা ইংরেজিতে মানে লেখা আছে ওশানেনে টিকাপে, ওটার বাংলায় বলেছিলেন, বাট ইংরেজিতে যেটা আছে যে লাভ কট ইন এ মোমেন্ট অফ র্যাপচার উইল ফ্লাই অ্যাওয়ে। If you give yourself to love, abide in love, then love will determine every act of your body, whether you are at work or at sleep, whether you are with a friend or foe. Love will flow through your every being. এরম বলে ঠাকুর বলেছেন। ওই কিছুক্ষণের মোমেন্টের লাভ উড়ে যাবে, তোমার লাইফস্টাইলে ঢোকাতে হবে সে লাভ, যাতে ওই লাভটাই তোমার সব কিছু ডিফাইন করে। তা এই বলে ঠাকুর কীর্তনটা আস্তে 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 বন্ধ করে দিলেন, ঠাকুরের ভাব সমাধি আস্তে আস্তে ক্যাপচার করে নিলেন, ঠিক করে নিলেন, যাতে তখন মানুষকে ট্রিমেন্ডাস অ্যাক্টিভিটির মধ্যে ফেলে দিলেন। এইটা চলে গেল, ঠাকুরের কীর্তনের যুগ শেষ হলো। কীর্তন বন্ধ হয়নি, অন্যরা করতো কীর্তন। এবং সবিকদা, সরি ডিস্টার্ব করার জন্য মাত্রে, না না না, মানে এই কি বললে কীর্তন যুগ কখন শেষ হলো, মানে কিভাবে শেষ হলো, এটা যদি আরেকবার রিপিট করো। এই জীবনী রিলেটেড ব্যাপার অন্যদিন ডিটেলসে হবে। ঠাকুর এই যে যখন দেখলো মানুষের কর্মোদ্যম চলে যাচ্ছে, বা কর্মোদ্যম জাগানোর জন্যই কীর্তন এসেছিলো, লাইফকে আরও এক্সল্টেড করার জন্য এসেছিলো, কিন্তু দেখছে ঠাকুর ওইটা লোকে ভুলভাবে নিচ্ছে ব্যাপারটা। কিছু লোক কীর্তনের উদ্যমটা করতে করতে যখন কীর্তনটাই ঠাকুর হয়ে গেল, যে ঠাকুর কী করে কীর্তন করে, আমরা চৈতন্যদেব কীর্তন করে, আমরা কজন জানি চৈতন্যদেব কী লেভেলের ধ্যান করেছেন? আমরা চৈতন্য চরিতামৃত জানি, চৈতন্য ভাগবত কতজন জানি? চৈতন্যদেবের ওই দিকটা পুরো ঢেকে গেছে, বা এখন একটু একটু উঠছে, বাট ঢেকে আছে। বৃতি আমি যাব তোর কাছে দাঁড়া। তো চৈতন্য ভাগবত আছে, ইটস এ বিশাল একটা ফিলোসফি, যেটা হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, ডেঞ্জারাস, ঠিক আছে, ওই নিয়ে যাবেই না কেউ, যেটা অ্যাকচুয়ালি গৌড়ীয় বৈষ্ণবদের বেস ফাউন্ডেশন ছিল, পারবে না, বিকজ ওই যে ওই কীর্তনটাই রয়ে গেল। তখন শ্রী ঠাকুর শিফট করলো, পুরো প্যারাডাইম শিফট হলো। আর দেখা গেল ওই টাইমে একটা ঘটনাও ঘটেছিল, সেটা ইন্টারনাল ব্যাপার। হ্যাঁ, তো অনন্ত মহারাজের সাথেও কিছু ঘটনা ঘটেছিল, যেটা অনন্ত মহারাজকে বারণ করেছিল, তিনি করতে পারেননি, এবং অনেক কিছু ঘটে যায়। এটা প্রত্যেকটা পুরুষোত্তমের বেলায় হয়েছে। হ্যাঁ, তখন অনন্ত মহারাজ মারা যান ওই 1935 ওই টাইমে। পরবর্তীকালে পিসি সরকার আসেন এবং অনেক কিছু ঘটনা ঘটে, এগুলোকে জানানোই হয় না, এগুলো সব আস্তে 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 সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছে। প্রথম যে পিসি সরকার ছিল সে এসে তারপরে চক্রফটো নিয়ে রিসার্চ হয়, হ্যাঁ, ত্রাটক, কুম্ভক ইত্যাদি অনেক কিছু ঠাকুরের দেওয়া ছিল, অনেক নতুন, এই যে আমাদের আর্য সন্ধ্যা হয়, আর্য সন্ধ্যার একটা নতুন রূপ দিয়েছিল, অনেক কিছু ঘটনা ঘটে। এখান থেকে চক্রফটোর ব্যাপার আসে, তারপরে এই ইষ্টভৃতি যজন যাজনটাকে একটা ফর্মালাইজ স্ট্রাকচার দেওয়া হয়, এবং 1937 সস্তয়নী স্টার্ট হয়। কারণ সস্তয়নীর আবার আর একটা ব্যাপার আছে, সস্তয়নী ঠাকুরের একটা ইকোনমিক পলিসিও আছে, স্টেট বানানো সস্তয়নী স্টেট, যেগুলোও গড়বড় করে দিয়েছে, পুরো বিচ্ছিরিভাবে গড়বড় করে দিয়েছে একটা শ্রীমন্দিরের নাম করে। সে একটা লম্বা গল্প আছে, ওইগুলো নিয়ে বলেই তো আমি গেছি আরও কেস খেয়ে 2020-তে, অনেক সমস্যায় পড়ে গেছিলাম। বাট ঠিক আছে, যারা করার তারা করবে। শ্রী ঠাকুর দুঃখ করে বলেছিলেন যে তোমরা করবে না, বাইরে থেকে লোক এসে করে দিয়ে যাবে, মাটি ফুঁড়ে লোক এসে করে দিয়ে যাবে। আমি বিশেষ করে তোমাদের যেগুলো করতে বললাম, তোমরা বিশেষ করে সেগুলোকে অবহেলা করলে। ঠাকুরের বলা আছে খুব কষ্ট করে। তাই এনিওয়ে, তো 1937-এ সস্তয়নী আসলো, আর চক্রফটোর ব্যাপারটা আসলো 1938-এ তৃতীয় ঋত্বিক অধিবেশনে শ্রী ঠাকুর ফাইনালি বললেন, এবং ফাইনালি এই ইষ্টভৃতির একটা প্রপার রুল হলো। বাট মনে থাকে যেন ফিলোসফিটা কোথা থেকে আসছিল, একটা ফিজিক্যাল অবলেশন ডেলি, যেটা আমাদের ইনডিউস করবে টুয়ার্ডস সাম, আমার ইন্টারনাল চেঞ্জের জন্য ইনডিউস করবে ফর গড। এবার এই কথার মধ্যেই কি এ থাকবে, এবং ঠাকুর যখন ফর্মালি ম্যান্ডেটারি করে দিলেন 1938-এ, বহু লোক ঠাকুরের বিরুদ্ধে চলে গেল। যদিও ইষ্টভৃতি খুব কম, আপনি যদি একটা মন্দির বা কোথাও যান, গিয়ে টাকা দেন, আপনি এমনি 100 টাকা দিয়ে দেন, ইষ্টভৃতির প্রতিদিন 1 টাকা করে বা 2 টাকা কী করে জানি না, ওরম করার কথা না, বাট যা করে
টোটাল করলেও অত হবে না, বাট স্টিল প্রতিদিন ওই করার ব্যাপারটা নিয়ে অনেকে বিরোধিতা করলেন। শ্রী ঠাকুরের স্বয়ং টিচার যে ছিল, সেও ঠাকুরের ভক্তই ছিলেন, স্কুল টিচার মাস্টার মহাশয়, সেও বিরোধিতা করলো। হ্যাঁ, যতীন ফতীন অনেকে ছিল তখনকার সময়, তারা বিরোধিতা করেছিলেন। তখন ঠাকুর বললেন এর ফিলোসফিটা, যে এই যে লেখা আছে, when a person truly loves someone it is their natural disposition to feed their beloved before they eat themselves. ঠাকুরকে কত নিচে আসতে হয়েছে জানো এটার জন্য? তখন ঠাকুরকে বলতে হচ্ছে, ঠাকুর বলেছিলেন আমি তো ভেবেছিলাম তোমরাই নিজের থেকে চালু করে দেবে, আমি তো ভেবেছিলাম তোমরা নিজেই নিজের থেকে এগুলো চালু করে দেবে, কিন্তু তোমরা যে এটা করলে না। হ্যালো, ক্লাসে আছি আমি। হ্যাঁ, আমি ক্লাসে আছি, ক্লাসে। তো ঠাকুর বলছেন যে তোমরা এটা করলে না, তাই আমাকে বাধ্য হয়ে বলতে হলো। আর তোমরা যদি এসে থাকো আর তোমরা ঠাকুর বলে যদি বুঝেই থাকো আমাকে, তাহলে আমার এখানে আমার কথাটা শুনতে পাচ্ছ না? তাহলে দেখতে পাচ্ছ ঠাকটা কত প্রিয় একটা মেটেরিয়াল জিনিস আমার কাছে। তখন আমাদের ওই যে যখনই প্রবৃত্তিতে ঘা লাগলো তখন চলে আসলো। তাই ইষ্টভৃতির বিধি হচ্ছে যে ইষ্টকে দেওয়া, সঙ্গে ভাতৃভোজ্য করা, গুরুভাই পরিচিতদের দেওয়া, আর ভূত ভোজ্য করা মানে পারিপার্শ্বিকের জন্য কিছু রাখা। আমাদের মাথায় সবসময় একটা জিনিস চলে, ওয়াও, তার মানে তো ইষ্টভৃতির খুব ভালো ইউজ আছে, আমরা পারিপার্শ্বিকের জন্য কিছু করব, আমরা ভাইদের জন্যও করব, মানে এটা একটা খুব পুণ্য কাজ, ভালো কাজ না। ওইভাবে ভাবার কথা হয়নি এখানে। ওটা একটা এক্সট্রা আরেকটা জিনিস, এটা ইষ্টভৃতির ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট, বাট ইষ্টভৃতির মেন ফিলোসফি বা সাইকিটাই এটা ছিল যে ভালোবাসলে যেভাবে দেয়, কোনো হিসাব নেই, তোমার পেট ভরার জন্য, তোমার খাওয়ার জন্য আমি দিলাম, এর কোনো ইয়ে নেই, এর কোনো কারণ নেই, মানে ইয়ে নেই, আমি চিনে ফেলেছি তুমি, আর তোমাকে আমি দিলাম। তুমি ভিক্ষা করতে আসো প্রতিদিন সকালবেলা, আমি তোমাকে আমার সবার ফার্স্টে আমি তোমাকে দিই, তারপরে আমি খাবো কি না খাবো দেখা যাবে। এই ধান্দাটা, ইষ্টভৃতির ধান্দাই যদি মাথায় মজুত রইল, এইটা তোমার জন্য, আরে তোমার জন্যই তো আমি আছি, তোমার খুশিটা আমার আগে, এই যে এসেন্সটা যখন চলে আসবে, দ্যাটস দ্য হোল ফান্ডা অফ ইষ্টভৃতি। ভাতৃভোজ্য ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভাতৃভোজ্য ছাড়া ইষ্টভৃতি কমপ্লিট হয় না। ভূতভোজ্য ভেরি ইম্পর্টেন্ট, এটা ছাড়া ইষ্টভৃতি কমপ্লিট হয় না। বাট দিস ডাজ নট ডিফাইন ইষ্টভৃতি। এটা চাঁদা না, এটা কোনো ইন্স্যুরেন্স না, কিছু না, এটা হচ্ছে ঠাকুরের প্রতি ভালোবাসাটা আমার সিস্টেমে ভরিয়ে দেওয়া। আমরা কোথাও সিস্টেমকে বুঝিয়ে রেখেছি, আমরা যা করি না কেন সব কিছু টাকার জন্য, এটা আমরা বুঝিয়ে রেখেছি মার্কেট ইকোনমিকে। বাট ওই একটা জায়গায় ওই টাকাটাও তোমার জন্য, সব কিছু করি টাকার জন্য, ফাইন, বাট টাকাটা তোমার জন্য। একটা দানে পুরো গেমটা জিতে যাই আমরা। যে আমি যে কর্মযোগে বলে কর্মফল ত্যাগ হ্যান ত্যান, অসম্ভব লাগে শুনতে, বাট আমি কর্মফল ত্যাগ করতে পারি না তো কি হয়েছে, আমার সমস্ত কর্মফল আমি তোমাকে দিয়ে দিলাম। আমি বাজে কাজ করছি, আমি ভালো কাজ, হ্যাঁ শুনছি ভাই, আমি ভালো কাজ করছি, করতে করতে ভুল হয়ে যাচ্ছে, ঠিক হচ্ছে, ভুল হয়ে যাচ্ছে, কিন্তু এই সবটা আমি তোমার জন্য করছি, সব মাফ। দিস ইজ হোয়াট উই আর ডুইং। দ্য ইষ্টভৃতি ইজ connects all of our দৈব্য, all of our reasoning, all of our mental trauma, our causal mind, আমাদের সমস্ত যে কারণ শরীর আছে, পুরো জিনিসটা নিয়ে আমি তার কাছে দিই, যে মন্দ ভালো পূজার ঢালি তারই পায়ে ঢালো, সে এলে তোর ঘর বাড়ি দোর আপনি হবে আলো। এটা ইষ্টভৃতির মেন ফান্ডা। এবার হ্যাঁ, দুজনেরই শুনবো। এবার এখানে যে প্রবলেমগুলো আসে সেখানে হচ্ছে ইষ্টভৃতির ভুল ব্যবহার, ইষ্টভৃতি ভুল বিধিটাই ভুল হয়ে যাওয়া, আর শ্রী ঠাকুরের চলে যাওয়ার পর ইষ্টভৃতি কাকে পাঠাতে হয়, প্রবলেমটা এইখানে। তার জন্য তোমাদের এত এই সেই ব্যাপার। বাট কোনো রকম ফিলান্থ্রপির কথা বলে বা কোনো রকম ভালো মানে সমাজসেবাটে বা সমাজসেবার জন্য আলাদা অনেক টাকা আছে, তুমি দাও, তোমার পকেট থেকে দাও, তুমি যে টাকাটা দিয়ে কুরকুরে চিপস লেজ এসব কিনছো ওই টাকাটা দিয়ে দাও সমাজের জন্য। তুমি নেটফ্লিক্সের সাবস্ক্রিপশানের জায়গায় ওই টাকাটা তো তুমি দিতে পারো সমাজের জন্য। ইষ্টভৃতি নিয়ে টানাটানি কেন? কারণ ইষ্টকে আমি দিতেই চাই না, প্রবৃত্তি ফাইট করছে। তাই
ইষ্টভৃতির ব্যাপারটা দিয়ে এত প্রশ্ন কেন? আর কিছুতে তো প্রশ্ন আসে না। ভ্যালেন্টাইন ডের গোলাপের টাকাটা দিয়ে ইষ্টভৃতি করো না কেন? কারণ ওই সমস্যা। আমরা কেউ মনে মনে আমরা জেনেই রেখেছি ভগবান হয় না, তাই না? ভগবান না হয়। সৌভিক, অ্যাকচুয়ালি সেটা না, মানে তোমার কথা ইষ্টভৃতির বলছি না, টাকায় আমি বলছি এটা হ্যাঁ আমাদের নর্মাল টেন্ডেন্সি। আর এটাকে আরো ফুয়েল করে এই ব্যাপারটা যে যারা ইষ্টের স্থান দখল করে তাদের মানে ইষ্ট স্থানে পাঠাস ঠাকুর বলে দিয়েছেন। ইষ্ট স্থান কে? শ্রী ঠাকুর হ্যাঁ বলেছেন, সেটাই। শ্রী ঠাকুর বলে দিয়েছেন। আসলে দাদা ব্যাপারটা হচ্ছে আমরা ওই মানে ব্যাপারটা হচ্ছে যেহেতু ঠাকুর এখন ইহলোকে নেই, হ্যাঁ, তো ব্যাপারটা সেই স্থানে যারা রয়েছে তারা তো কেউই ঠাকুরের সমান নয়, বা ঠাকুরের বলে যাওয়া কথাগুলোকে যে তারাও ঠিক বাক্যের মতো ভাবে মানছে, বেদবাক্যের মতো ভাবে মানছে, যে গুরুর কথাকেই বেদবাক্যের মতো মানা হচ্ছে, সেরকমটাও হচ্ছে না। সো বেদবাক্য আমার টাকাটা দিয়ে কোনো অন্যায় হলে, মানে অন্যায় আমি বলবো না, মানে ব্যাপারটা ওরকম ভাবে বুঝে নাও যে সেটা তো আমারও ইয়ে হতে পারে। তো আমি এই ব্যাপারটা বলতে চাইছি, তাহলে যেটা প্রত্যেকটা লোকে, মানে এটা আমার প্রশ্ন না, এটা প্রত্যেকটা লোকে বলে। ওই তো অনুকূল ঠাকুরের সকালবেলা উঠেই পয়সা দিতে হয়, আর তারপরে সেইগুলো নিয়ে ওরা আয়েস করে বেড়ায়, যেরকম ঘোড়া, মানে আমি বলবো মানে বিভিন্ন রকম অনেক কিছু তাহলে তো হয়ে থাকে। তাহলে তো আমার প্রথম প্রশ্ন, তাহলে তো আমি বলবো প্রথমেই এখানে একটা বড় দ্বন্দ্ব আছে। এটা একটা বিশাল কপটতা চলছে। কি কপটতা আমি বলছি, শুধুমাত্র নিন্দা করে তো হবে না, আমি এটা বলছি বিশাল কপটতা আছে। প্রথম কপটতা হচ্ছে আমি জানি, মানে আমারই প্রশ্ন আছে, আমি ধরো একটা মানুষ, আমি ইষ্টভৃতি করি আর আমারই প্রশ্ন আছে, আমি জানি গড়বড় হচ্ছে, তারপরেও আমার সেই লেভেলের খোঁজ নেই, তাহলে ঠিকটা কি? আমি জানি এ উপযুক্ত মানুষ না। ঠাকুর বলেছেন যে ইষ্টের সন্তান সন্ততিদের মধ্যে যদি, বিশাল ওয়ার্ড, যদি কেহ ইষ্টবাহী হয় তৎসকাশে অভাবে তার কৃষ্টি সন্তানদের মধ্যে যদি সেই গুণের অধিকারী কেউ হয় তার কাছে ইষ্টভৃতি পাঠাতে হইবে। পড়ে নিলাম, পড়েও নাথিং চেঞ্জেস। আমি আবার এই চ্যাপ্টারটা ক্লোজ করে পরের দিন উঠে আবার এই টপিকটা নিয়ে আসবো। কেন তোমার এত বুক কাঁপে কেন? আর যদি বুক কাঁপে একটা কিছু ডিসাইড করো, তুমি কি বললে ঠাকুর কি বলেছেন যে যদি যদি কোনো সন্তান মানে ইয়ে হয় তাহলে তার কাছে পাঠাতে। ঠাকুরের সন্তান সন্ততিরা যারা আছে, হুম ঠাকুরের ব্লাড লাইন যারা আছে, যদি তাদের মধ্যে কেউ ইষ্টবাহী হয়, ইষ্টবাহী মানে এটা হুম আমার কথা শুনে হবে না কিন্তু, এটা তোমায় খুঁজে নিতে হবে ভালো করে লিটারেচারে। হুম হ্যাঁ, আমি বললাম শুধু তাই এটা বললাম আমিও না। হ্যাঁ, তো তার হুম সন্তান সন্ততিদের মধ্যে যদি কেউ ইষ্টবাহী হয়, যদি হুম কাউকে পাওয়া যায় যে ও যে বলছে না বেদ বাক্য বলে পালন করে, বেদ বাক্য বলে পালনও করতে হবে না, বেদ বাক্য পালন করতে চেষ্টারত, ফুল অকপটভাবে চেষ্টা করছে নিজের ফুল দিয়ে, এতটাও যদি হয়, তার সেরম মানুষ যদি কেউ থাকে, তার কাছে গিয়ে তার সঙ্গ করে তাকে চিনে বুঝে তার কাছে পাঠাতে পারো। আর যদি তার লিনিয়েজের মধ্যে ওরকম লিনিয়েজের পেলে ভালো, বিকজ তার মধ্যে সেই লাইফস্টাইলও আছে আর তার বায়োলজিও আছে। বায়োলজি ইজ নট মোস্ট ইম্পর্টেন্ট, বায়োলজি ইজ সেকেন্ডারি। ফার্স্ট হচ্ছে যদি সে আচরণগতভাবে ওটা হয়, যদি হয় তার কাছে পাঠিও। আর যদি অভাবে মানে ওরকম মানুষ, ওরকম গুণসম্পন্ন তার পরিবারে যদি পাই, বড় ছেলে ছোট ছেলে মেজো ছেলের ব্যাপার নেই, কিন্তু খুঁজতে হবে তোমাকে। কটা খুঁজেছো তুমি? ভয়ের চোটেই তো গুটিয়ে মেরে বসে রয়েছি আমরা। যদি কেউ ওরকম হয় তার কাছে পাঠাবে, কোনো অফিসে না, কোনো অর্গানাইজেশনে না, সন্তান সন্ততিদের মধ্যে যদি কেহ ইষ্টবাহী হয়, তা আমি বলছি না, শ্রী ঠাকুরের কথা, তার কাছে পাঠাতে হইবে। আর অভাবে তার কৃষ্টি সন্তানদের মধ্যে এরকম কেউ যদি তুমি পাও, তার কাছে পাঠাতে হইবে। তাহলে আমরা দেখো আমাদের মধ্যে কিরকম ডুপ্লিকেসি আছে, দেখো আমরা সব জানি। সেটা আমি বিচার করার কি, আমার তো এই ক্ষুদ্র বুদ্ধিতে আমি কি করে বিচার করব? তোমার ক্ষুদ্র বুদ্ধিতে তুমি তোমার কোন জামাটা পরবে সেটা বিচার করতে পারো। হ্যাঁ, তোমার ক্ষুদ্র বুদ্ধিতে ওপ্পোর ফোন নেবে না OnePlus ফোন নেবে, বুদ্ধি বের করতে পারো। আর এটা বের করতে পারবে না, তুই চেষ্টাও কিন্তু করছো দাদা না। সাংগঠনিক ব্যাপারটা এখন এতটাই, আমার মনে হয়, মানে এটা আমি আলোচনার খাতিরে বলছি, যে এতটাই ঘিটে গেছে, মনে হয় ধরো আমি একজন ব্যক্তি যদি আলাদা হয়ে হঠাৎ করে এরকম একটা উদ্ভট নিয়ম করা স্টার্ট করে, উদ্ভট না মানে তথাকথিত এখনকার অনুযায়ী এটা একটা
উদ্ভটই লাগবে। ধরো আমি মনে করলাম অমুক একটা ব্যক্তি এ একটা ব্যক্তি, সেই ব্যক্তিটা হচ্ছে আমার ইষ্টবাহী মনে হচ্ছে, তার সকাশে আমি পাঠাবো। তো আমাকে তো সবাই মনে করবে এভাবে, এ পাগলেকে আমরা মানে 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 এক কথায় কোণঠাসা করে দেওয়া হবে বা এক ঘরে করে দেওয়া হবে, তোমায় তো ব্যাপারটা তো তাই হয়ে থাকে। তোমায় তো দেখেছি তিলক পরে, তোমায় তিলক তিলক পড়তে দেখেছি, তোমার জেনারেশনের কজনকে তিলক পড়তে দেখেছো? লাগিয়েছো কেন তিলক? পরে না, এটার কারণে আমার অনেক সমস্যা হয়। সমস্যা হয় তো তাও পড়ো কেন তিলক? পরিকজ যেটা আমার মনে হয় আমার আর্য কৃষ্টির ধারা এটা। তো এত কিছু যখন মনে হয় এই ব্যাপারে মনে হচ্ছে না? তুমি তোমাকে ইষ্টভৃতি পাঠানোর বেলাতেই তোমার যত সব কনসিয়েন্স জেগে উঠছে পারিপার্শ্বিকের। কিন্তু এই সাংগঠনিক ব্যাপারগুলো তো আমার মানে একটা সেন্ট্রালাইজ সাংগঠন ঠিক করা উচিত। সাংগঠন কি তোমায় খেতে দেয়? না সেটা ঠিক, তোমার কিন্তু তিলকটা একটা তোমার তিলকটাও সেন্ট্রালাইজ জিনিস। তোমার তিলকটাও তাহলে তুমি ইসকনের তোমার মাথার উপর হাত আছে বলে তুমি পড়ো, আমি বলবো। কারণ সংগঠন হেল্প করছে বলে, 50,000 ইসকনাইটস ওটা পড়ছে বলে তুমি পড়ো, তা এটা বলতে পারি আমি? না, এক কথা তা নয়। কেন? আমি বলবো সাংগঠনিক ব্যাকআপ আছে তোমার। শুনতে খারাপ হতে লাগতে পারে পারে, হয়তো, শুনতে এটা নিয়ে খারাপ, ভাবিনি পরে। না ভাবনি তার মানে ভাবতে চাওনি। তাহলে সেমভাবে সংগঠনের কি আছে? আচ্ছা, এত ছেলেমেয়েরা এই যে উলটপালট ভিডিও দেখে, কোন সংগঠনের কথা ভেবে দেখে? তোমরা রিল দেখো কোন সংগঠনের জন্য? যত প্রবলেম শুধু ঠাকুরকে নিয়ে নাকি? কে বলে কোন সংগঠনের সুবিধার জন্য আমরা রিল দেখি গো? বা কোন সংগঠনের জন্য আমরা ডমিনোজের পিৎজা খেতে যাই? যত সংগঠন বা এই হ্যান ত্যান, এত প্রেশার, সুবিধা, পাপ পুণ্য, ভয় কিন্তু দাদা লজ্জা। এটা বলাটা যতটা ইজি, পরবর্তী মানে একটা তো একটা কিছু একটা ধারাবাহিকতা থাকে, যেরকম আমি ধরো রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ দেবের যে সংগঠনটাকে ওটা চালিয়ে নিয়ে যায়, অথবা ধরো গৌড়ীয় পরম্পরা অনেক টুকরো টুকরো ভাগ হয়ে গেছে, ইসকন রয়েছে, গৌড়ীয় মঠ রয়েছে, নিত্যানন্দ পরিবার রয়েছে, সমাজবাড়ি রয়েছে, এক্সেট্রা এক্সেট্রা, যত অনেক রকম ভাগ রয়েছে। এবার তো যেরকম কোনো না কোনো একটা সিস্টেমের মধ্যে যদি চলে, যদি কোনো সিস্টেমই না থাকে, সেই জিনিসটা তো বেশি দিন টিকে না। কে তোমার কদিনের দেখেছো? দেখো প্রত্যেকবার তো খেলা সেম হয় না। তোমরা নরেন্দার কথা, বিবেকানন্দর কথা বলছো। বিবেকানন্দকে কতটুক দেখেছো তোমরা? কতদিন দেখেছো? তুমি বিবেকানন্দর কাছে ব্রাহ্ম সমাজের একটা সুবিধা পেয়েছিল এবং তিনি পাগলের মতো খেটেছিলেন বলে রামকৃষ্ণ মিশন সোকল দেখতে পাচ্ছ। তুমি যদি ওই টাইমটা যেতে, যখন ঠাকুর সবে গেছেন, রামকৃষ্ণদেব যখন ফিজিক্যালি গেছেন, ওই টাইমটা যদি দেখতে, বিবেকানন্দ কারুর থেকে সাপোর্ট পায়নি। পয়সার জন্য তোমার ভরে ভরে চিঠি আছে আমাদের কাছে বিবেকানন্দর। বলছেন বাবু আমি টাকা পাচ্ছি না, আমি কী করবো, আমি কোন রিস্ক নিয়ে আমি বেরিয়ে আসলাম। 10 টাকার জন্য ঘুরে বেরিয়েছে, লেকচার দিয়ে দিয়ে টাকা জোগাড় করেছে ইউনিভার্সিটি। খুঁজে পড়ো শঙ্করের লেখা বা এসব বিবেকানন্দর সময়কার লেখা পড়ো। বোন আত্মহত্যা করেছে, সে বিচ্ছিরি গল্প আছে বিবেকানন্দর সময়ের। প্রচণ্ড স্যাক্রিফাইসের ফলে ওটা পেয়েছে। রামকৃষ্ণ কিন্তু মিশন একটা সিস্টেমে বাঁধার জন্যই তো আরে ঠাকুর সিস্টেম আমাদেরকে। কবে হয়েছে সিস্টেম? রামকৃষ্ণদেবের অ্যাকচুয়াল সিস্টেম ছিল তো দক্ষিণেশ্বরে। না না, ওটা না, আমি ঠাকুরের তো এত সিস্টেমে বাঁধার জন্য ইষ্টভীতি, সস্তনী, সদাচার, যজন, মানে এই নীতিগুলো আমরা একটাতে, কারণ যদি আমরা রেগুলারিটি কোনো কিছু পালন না করি, সেটা আমাদের মধ্যে বেশি দিন থাকবে না। এই কারণেই আমরা নিজেদেরকে অ্যাকচুয়ালি এটার মধ্যে দিয়ে একটা অভ্যাসে পরিণত করি। এই দেখো এতক্ষণ বললাম আচ্ছা সবিতা, আগে। দুটো জিনিস আমার বলে, একটু খালি ডিস্টার্ব করলাম, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ফার্স্ট অফ অল যদি এইভাবেই দেখা যায়, তাহলে আমরা, আমার মনে হয় ইষ্টভৃতির যে মেইন হ্যাঁ, বল কনসেপ্টটা, ভাই, দাঁড়া ও বলে নি, দেবসত্তম বলে নি, তারপর শুনছি। সরি তো ফিডব্যাক ইষ্টভৃতি, ছিলাম, তখন জয়েন করা হয়নি। কোনো ব্যাপার না কল্যাণ, কোনো অসুবিধা নেই, তোর সাথে কিসেন পরে কিসেনের ডিসকাশন চলছে আমি পরে বলবো। এটা ক্লাস চলছে, ক্লাসের ব্যাপার, তোকে আমি পরে বলবো, এটা থাক, আমি পরে বলবো। ওকে। বল দেবসত্তম বল। তো এটার মধ্যে দুটো ব্যাপার বলার কি আছে, যদি আমার মানে ফার্স্ট অফ অল, যদি ইষ্টভৃতির মেইন কনসেপ্ট লাভ হয়, হুম যদি আমি দিচ্ছি, হুম তাহলে দেওয়ার পরে আমি যে জিনিসটা নিয়ে ভাবছি, তাহলে তো আমার দেওয়াই হলো না। হলো না তার মানে ওই জিনিসটা এখন আমার। কিন্তু দিতে 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 ইভেনচুয়ালি অনেক মায়ের একটা ইয়ে হয়। মায়েরা প্রথমে ভাবে, যখন মায়েরা তো প্রথমে মেয়ে থাকে, প্রথম যখন বাচ্চা আসে তখন প্রচণ্ড লাইফে প্রেশার আসে। আমারই এরকম বহু মায়েদের সাথে কথা হয়, ইয়ং মেয়েদের সাথে কথা হয়, যখন তারা প্রথম মা হয়, বুঝতে পারে না যে আমার লাইফটা কী ছিল, কী হয়ে গেল। কিন্তু ইভেনচুয়ালি বাচ্চাকে সামলাতে
ইভেনচুয়ালি একটা অদ্ভুত মমতা ভিতর থেকে কোথার থেকে চলে আসে, আর এই বাচ্চাটা ওর সর্বস্ব হয়ে যায়, একটা অদ্ভুত চেঞ্জ আসে। যে মেয়ে সকাল 10টা 11টার আগে উঠতো না, সেই মেয়েটা হঠাৎ মানে সারা রাত জাগছে, সারাদিন কাজ করছে, সারা রাত কাজ, এটা অন্যরকম মেয়ে হয়ে গেল। এটা হয়ে যায়। হ্যাঁ, তো যাদের ডাউট আছে এইসব ব্যাপারে তারাও ফিজিক্যালি, মেন্টালি আর ভার্বালি এই 3 লেভেলে করতে করতে টান গজিয়ে যায়। ইনফ্যাক্ট দিস ওয়াজ আর দ্য তারপর আরেকটা বিষয় আছে, যদি মানে দেওয়ার পরে এটা সাইকোলজিক্যালি একটা ইম্প্যাক্ট হয়, যে এই যে দেওয়ার পরে যদি আমার মনে কোশ্চেনই জাগে, তাহলে আলটিমেটলি সেটা কি আমার ভেতরে থাকা ইনসিকিউরিটির প্রতিফলন না? করতে করতে ঠিক হয়ে যায়। এটাই হচ্ছে বিউটি। যদি ইনসিকিউরিটি থাকা সত্ত্বেও আমি বলি, দ্যাটস ফাইন, এটা টেকে না। যদি আমার ইনসিকিউরিটি থাকা সত্ত্বেও আমি চিন্তা করি, দ্যাটস অলসো ফাইন, এটা টেকে না। বাট ইনসিকিউরিটি নিয়ে যদি আমি ভাবি, বলি আর করি, তাহলে ইট ইভেনচুয়ালি চেঞ্জ দ্য সিস্টেম অলটুগেদার। একটা এক্সাম্পল, এটা ঠাকুর কথা প্রসঙ্গর প্রথম খণ্ডে পাবে। একজন বেশ্যা মা, খুবই বাজে চরিত্র বলা হতো, তখনকার সময় খুব বিয়ে চলছে। সে জয়দেবের স্ত্রী পদ্মাবতীর অ্যাক্টিং করতো। সে এত ভালো অ্যাক্টিং করতো যে সে ভেবেই ফেলতো সে কৃষ্ণ ভক্ত, সে মুখেও বলতো কৃষ্ণ ভক্তর মতো, আর সে অ্যাক্টিংও করতো তাই। তো এটা মাইন্ড, ওয়ার্ড আর অ্যাকশান 3টে লেভেলে ইকুয়ালি, উইথাউট এনি হিপোক্রেসি করতে 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 তার পুরো ক্যারেক্টার সব পাল্টে গেছিলো। ইনফ্যাক্ট লোকেও ভুলে গেছিলো যে ও কী ছিল। এটা দিস ইজ দ্য বেস অফ যজন ইষ্টভৃতি। আমরা মনে, মুখে আর করায় 3টে দিয়ে আমরা পুরো সিস্টেম চেঞ্জ করে ফেলতে পারি, যদি ওটা টিউনড থাকে টুয়ার্ডস দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড। সেই পার্সোনালিটি যার মধ্যে ওই টিউনিং আছে, তার প্রতি যদি আমরা আমাদের চিন্তা, আমাদের বলা আর করা টিউন করতে পারি। টিউনিংয়ের জন্যই নাম হচ্ছে সেই টিউনিং নব। হ্যাঁ, নামটা দিয়ে যদি আমি টিউন করতে পারি নিজেকে ওই ফ্রিকোয়েন্সিতে, তাহলে ইনসাইড আউট পুরো ট্রান্সমিউট হয়ে যেতে পারে আমাদের। একটা মানুষ অন্য কিছু হয়ে যেতে পারে, পুরোটা হিউম্যান থেকে দেবতা হয়ে যাবে। মানে বুঝতেই পারবে না, হয়তো যত লোক টু লোক ভ্যারি করে। ইনফ্যাক্ট 6 ঘন্টায় মানুষ চেঞ্জ হয়েছে, এরকমও দেখা গেছে। 6 ঘন্টা, ইউ ওয়ন্ট বিলিভ। না, এটা তো ঠাকুরও বলেছেন। ঠাকুরকে একজন প্রশ্ন করেছিলেন যে একে ঠাকুর, এই যে ব্রহ্ম টম্ম এগুলো প্রাপ্তি হতে কতক্ষণ লাগে? তো ঠাকুর বলছেন ফ্র্যাকশন অফ সেকেন্ড, এক মুহূর্ত। এই এক মুহূর্তে আপনার যদি উইল এত শক্তিশালী হয়, তাহলে এক মুহূর্তের মধ্যেও সেই জিনিসটা সম্ভব। ওই মুহূর্তটার জন্যই সারা জীবনের সাধনা লেগে যায়, জন্ম জন্মান্তরের সাধনা লেগে যায় ওই মুহূর্তের জন্য তৈরি করা, মুহূর্তের প্রিপারেশনের জন্য। বোম ফাটতে কতক্ষণ লাগে? সেকেন্ডে বোম ফেটে যায়, কিন্তু বোমটা বানাতে কতদিন লেগেছে? ওটাই সাধনা। যেন সাধনা মানে সেধে আনা। এনিওয়ে, লাস্ট কথা, বৃতি অনেক কিছু বলছিল, ওটা বলা হলো না। সেটা হচ্ছে যে অর্গানাইজেশন মানুষ দিয়ে হয়, মানুষ অর্গানাইজেশন দিয়ে হয় না। কিন্তু শ্রী ঠাকুর বলেছেন, আমি বহু মানুষের, আমি পড়েই দেখাই ঠাকুরের নানা প্রসঙ্গ থেকে। বহু মানুষের কি বলে, ঠাকুর বলেছেন, আমি আমি 10 সাম্রাজ্য ত্যাগ করতে পারি, কিন্তু একটা মানুষের জন্য আমি 10টা সাম্রাজ্য ত্যাগ করতে পারি, বাট 10টা সাম্রাজ্যের জন্য একটা মানুষকে ত্যাগ করতে পারি না। ঠাকুরের কথা এগুলো। আমি একটা লাইন পড়াচ্ছি শ্রী ঠাকুরের। এই ট্যাবটা শেয়ার করি, কী করে হ্যাঁ, এটা নানা প্রসঙ্গে বলে বইটা লাস্টে আছে, যেখানে বলছে যে কিন্তু আপনি সৎসঙ্গ নামে যে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, সমাজ, বিজ্ঞান ও শিল্প প্রশ্ন করেছে, তাহলে এগুলো কি প্ল্যান করেছিলেন? মানে এটাও কি একটা সম্প্রদায়? অন্যান্য সম্প্রদায়ের মতো এও তো একদিন অপরের সঙ্গে বিরোধের সৃষ্টি করবে আপনাদের সৎসঙ্গ। ঠাকুর বলছেন, আমার মনে হয় যারা হিরো বা মহাপুরুষ, যারা জীব ও জগতের মঙ্গল চান, তারা কেহই সম্প্রদায় গড়িবার উদ্দেশ্যে কিছুই করেন নাই। বৃতি পড় মন দিয়ে। আমি যদিও আমাকে তাহাদের মতো কেহ বলিয়া জানি না, তথাপি বুঝিয়াছি তাহারা যাহা করিয়াছেন তাহা মঙ্গলকে আলিঙ্গন করিবার জন্যই। আমিও আমার মঙ্গল চাই,
আর এই আকুতিই আমাকে এমনতর করিয়া তুলিয়াছে। পয়েন্ট টু বি নোটেড, আমি যাহা করিতেছি, আমার আর আমি যাহাদের দিয়া তাহাদের দিকে তাকাইয়াই হয়তো সৎসঙ্গ অন্যান্য সম্প্রদায়ের মতো হইয়াছে বা হইয়া উঠিতে পারে। সৎসঙ্গের ফলোয়ার বা অ্যাডমায়াররা যদি বা যখনই তাদের নিজেদের প্রতিষ্ঠা করিতে গিয়া আমি যাহা বলিয়াছি বা বলিতেছি তাহা উল্লঙ্ঘন করিয়া পূর্ব গুরুদের, মহাপুরুষদের, হিরোদের ও তাহাদের অ্যাডমায়ারার ও ফলোয়ারদের অ্যাডমিরেশন ও সার্ভিস হারাইয়া ফেলে বা ফেলিবে, তখনই ইহা সংকীর্ণ এক গণ্ডি ছাড়া আর কিছুই হইবে না, ইহা নিশ্চয়। ঠাকুর বলে গেছেন। এগুলো কি পড়বেন আপনি? এগুলো না পড়ে তো কি করে বলবেন না? এই সেম কথা রামকৃষ্ণদেব বলে গেছেন অন্যভাবে। রামকৃষ্ণদেব বলেছেন, এই আমি আছি এখন, বহুত ভক্ত দেখতে পাচ্ছ, আমি চলে গেলে টের পাবে কার প্রেম আসল। বল প্রীতি। কিন্তু হচ্ছে পদ্মপুরাণে তো বলা রয়েছে যে সম্প্রদায়ের ব্যাপারটা একটা নির্দিষ্ট ভাবে বলা রয়েছে। তো আমরা যে আর্য কৃষ্টি পরম্পরা মানি সেই হিসাবে তো আমাদেরকে বেদ পুরাণ আদি এই সমস্ত মানা উচিত। আর্য কৃষ্টি কতটুকু বুঝিস? বেদ পুরাণ আদি মানার কথা না। পুরাণকে সবাই সেম প্লেসে রাখে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, পুরাণের ব্যাখ্যা বুঝতে হয়। আরেকটা কথা, সম্প্রদায় ইজ নট ব্যাড। ঠাকুর কোথায় বলেছেন সম্প্রদায় বাজে? ঠাকুর বলেছেন সম্প্রদায় গড়িবার জন্য আসেননি। না, সম্প্রদায় তো কেউ গড়েই না, হিসাব মতো হচ্ছে প্রথম থেকেই চারটি সম্প্রদায় সৃষ্টি করা রয়েছে। আস্তে না না তো গড়েই না সম্প্রদায়, এগুলো তো যেগুলো বানানো হয় সেগুলো প্রতিষ্ঠান। ওফ, সম্প্রদায় কেউ সৃষ্টি করে? পৃথিবীর শুরুর থেকে সম্প্রদায় তৈরি হয়ে আছে? ওরম ভাবে শাস্ত্র অনুযায়ী তো তাই রয়েছে, ওরম ভাবে যে চতুর্থ সম্প্রদায় সৃষ্টি রয়েছে, ওরম ভাবে হয় না। রুদ্র, সনক, ব্রহ্মশ্রী, চারটি সম্প্রদায় রয়েছে। ওই যে অসুবিধা হয় কি, আমরা ওই বললাম না, ওই যে তুই বললাম ছাপ আছে মাথার মধ্যে, একটা অন্যরকম ছাপ ঢুকে বসে আছে। আমি তো ওইভাবে দেখি না তুই যেভাবে বলছিস। না, আমি না, আমি ছাপের কথা বলছি না, মানে এই অনুযায়ী দেখো, এটা একটা সব কিছুর একটা অর্গ্যানিক ওয়ে আছে, একটা অর্গ্যানিক ওয়ে। ওই যে বলে যাচ্ছি, সে বই পড়ে নিয়ে বলে যাচ্ছি, ওইভাবে দেখলে হবে না। আমি একটাভাবে বলি, সম্প্রদায় মানে সম্যকভাবে প্রদান করে যা। ডাক্তার সম্প্রদায় বলে একটা সম্প্রদায় আছে, জানিস তো? ডাক্তার সম্প্রদায়। আমাদের এখানে সোসাইটি অফ কোয়ান্টাম ফিজিসিস্ট বলে একটা আছে। অক্সফোর্ডে এক জায়গায় আছে ইনস্টিটিউট অফ হিন্দু স্টাডিজ, ওটা একটা সম্প্রদায় ওদের ওখানকার। ডেলি বহু সম্প্রদায় আছে, আর সম্প্রদায় ইজ নট ব্যাড, বাট না, আমি সেটার কথাই বলছি না, আমি অ্যাকচুয়ালি আমাদের পারম্পরিক হিসাবে বলছি, মানে একটা তো পরম্পরা থাকে না, আমি সেই হিসাবে বলছি। পরম্পরা কি হয়? মানে ধরো আমি বলতে চাইছি যে ভগবত পুরাণ এবং পদ্ম পুরাণ অনুযায়ী যে ভগবান হচ্ছে মানে তার দিব্যজ্ঞান চারজনকে প্রদান করেছিলেন, সেটা হচ্ছে ব্রহ্মা, চার সনক কুমার এবং রুদ্র এবং হচ্ছে মাতা লক্ষ্মীকে। সেই অনুযায়ী তো চারটি সম্প্রদায়ের সৃষ্টি হয়। আমি জানি এগুলো খুব তাত্ত্বিক লাগছে, এগুলো খুব অদ্ভুত লাগছে এই জিনিসগুলো, মানে যেটা মানে বাস্তবিক কোনো ব্যাখ্যা হয় না। কে বলেছে ব্যাখ্যা? হ্যাঁ, ইললজিক্যাল। আস্তে ব্যাখ্যা হয় না তা না। শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি আগে প্রথম সূর্যকেই জ্ঞান দিয়েছিলাম, বলেছিলেন তো গীতায়। হ্যাঁ, সেই ইক্ষ্বাকুকে দিয়েছে, হ্যান ত্যান। সূর্যকে কিভাবে জ্ঞান দিয়েছে আমাকে একটু বোঝাতো। আমরা এখন একটা দেব হিসাবে মানি, সেরকম হিসাবে তো ওই তো সেটা ওখান থেকে জানি, পৌর পরম্পরা চলে যেই আসছে। জিনিসটা পুরোপুরি জানি না আমরা, যে জিনিসটা পুরোপুরি বুঝতে পারিনি, এখনো ডিকোড করতে পারিনি, সেটা জেনে সেই নিয়ে কথা বলা উচিত। যখন ব্রহ্মাকে দিয়েছেন, ব্রহ্মা চার মুখ দিয়ে বেদ বলেছেন, এগুলোর মানে আছে এক একটা, এগুলোর এক একটা সিগনিফিকেন্স আছে। আমরা ওটা নিয়ে অন্য সময় সেটা তো ফিলোসফি অনুযায়ী, দেখো সেটা শঙ্করাচার্য পরম্পরা একভাবে ইয়ে করে, যারা অচিন্ত ভেদাভেদ মানে সেটা একভাবে আবার আমি এত করে। পড়াশোনা ওইগুলো নিয়ে এত পড়াশোনা করিনি, আর তোর সাথে এটা প্রাইভেটলি বসবো। তুই সবাইকে এগুলো বলার কি মানে, এগুলো বলার কি মানে হয় জানিস তো? এটা একমাত্র অ্যাডভার্টাইজ হয় যে আমি কত বই পড়েছি। না, আমি সেটা বলছি না, ওই কারণেই মানে এটা অ্যাডভার্টাইজ হয়। এগুলো এইভাবে বলে খুব ভুল মেসেজ চলে যাবে। এই জিনিস ইউটিউবে ভর্তি পড়ে আছে, আমাদের এই মেসেজ যাবে। আমাদের বললাম না, ওই পুরো ওইটার ভাঙার জন্যই তো ঠাকুর বারবার আসেন। যখন শ্রী শ্রী ঠাকুর, যখন চৈতন্যদেব এসেছিলেন না, যাকে তোরা গৌড়ীয় পদের অচিন্ত ভেদাভেদের জনক বল, যে স্রষ্টা অচিন্ত ভেদাভেদের, সেই চৈতন্যদেব কি বলেছে জানিস? আমি সো কল বলছি তোদের চৈতন্যদেব, মানে যারা এই ধরনের জিনিসপত্র নিয়ে চৈতন্যদেবকে ইয়ে করে, সেই চৈতন্যদেবের কাছে যখন
ওই কি নামটা ভুলে যাচ্ছি, সে গিয়ে বলেছিল না, ও হরিনামে মুক্তি, কালী নামে মুক্তি নেই, এরমভাবে বলেছে নদিয়াতে। চৈতন্যদেব কি বলেছিল জানিস? চৈতন্যদেব বলেছিল কালী নামে মুক্তি আছে তো, তোমরাই যে বন্ধ করে রেখেছো। ভাবো, এরকম মুখের ওপর জবাব দিয়েছিল চৈতন্যদেব, যে কালী নামে মুক্তি নেই, তোমরাই যে বন্ধ করে রেখেছো। তোমরা কালীকে এমনভাবে রিপ্রেজেন্ট করে এমন একটা ঠাকুর জন্য বাধ্য হয়ে বাণী দিয়ে গেলেন, ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। কারণ আমরা এত বেঁধে গেছি, ইনফ্যাক্ট পরের জন্মেই চৈতন্যদেব রামকৃষ্ণদেব হয়ে আসলো বলে আমরা মানি যে পিওর কালী ভক্ত। আর সে এসে এমন দেখিয়ে গেল যে সব কটা সম্প্রদায়ের প্র্যাকটিস করে গেল, অদ্বৈত মত ফলো করলো, অচিন্ত ভেদাভেদ ফলো করলো, সব কিছু করে প্রত্যেকটাতে 3 দিনে কমপ্লিট করে দেখালো সিলেবাস, যে দেখো যত মত তত পথ দেখিয়ে দিয়ে গেলেন। এগুলোর কিছু মেসেজ আছে ডিপ। ওই সময় কবি, তার আগে কবি হ্যাঁ, এসে, কোনোটাই তো ভুল না। তুমি যে কোনো মানে তুমি যদি মনে করো আমি হ্যাঁ মা কালীর সাধনা করবো, সেটাও ঠিক। মহাদেবের সাধনা কোনোটাই তো কোনোদিন ভুল হতে পারে না। হুম, তিনি কোনো তো এক এবং অদ্বিতীয়, কোনোটাই, একমেব দ্বিতীয়। হ্যাঁ হ্যাঁ, কোনোটাই তো ভুল নয়, ইজ নট দি আনসার টু দিস কোয়েশ্চেন। প্রশ্ন হচ্ছে যে আমি জানি না, আমি বুঝি না, দিস ইজ দি রাইট আনসার। আমি জানি না, আমি বুঝি না, আমি তোমার কাছে গিয়ে শিখবো। না ধরে প্রেরিতে বর্তমান, অন্ধতময় হয় প্রয়াণ। আমি তোমার কাছে শিখতে চাই। আমি পড়েছি বই, আমি পড়ে ভুল বুঝেছি। কেষ্টদার মতো পণ্ডিত কেউ আছে? কি পড়েনি শালা, সব পড়ে নিয়েছে, কিচ্ছু বোঝেনি, পুরো ভুল বুঝে। ঠাকুর বল, ওই মেসেজ ভলিউম 1-এর ইন্ট্রোডাকশন পড়িস, পড়ে আরও মাথা খারাপ হয়ে গেছে। বিবেকানন্দ, নরেন, ও যে কী পড়াশোনা করা লোক ছিল তো বহু কম লোক জানে। সে পড়ে লাস্টে বলছি পড়াই কাল হয়ে দাঁড়িয়েছে আমার। পরবর্তীকালে বিবেকানন্দ বলেছিল যে আমাকে দেখে মনে হয় না আমি জ্ঞানযোগী জ্ঞানী, আমার ওই বাইরেটা এরম লোক দেখানোর জন্য, লোককে টানার জন্য, ভিতরে আমি ভক্ত ওই বুড়োটার। আর ওই বুড়োটা বাইরে দেখে মনে হয় ভক্ত, ভিতরেও টনটনে জ্ঞান। অদ্ভুত ডিলেমা। নিমাই লিখেছিলেন কি, ন্যায়শাস্ত্রর বিশাল জিনিস লিখেছিলেন নিমাই অ্যাজ এ ম্যান, জলে ফেলে দিয়েছিল। তো ভাব কী হবে এটা দিয়ে। উনি ওগুলো, এক অদ্ভুত ডিলেমা। তেমন আমরাও কেউ আছে পড়িনি বলে প্রবলেমে আছি, কেউ আছে পড়েছি বলে প্রবলেমে আছি। এক একজনের এক এক রকম ট্রিটমেন্ট। মূল কথা হচ্ছে তিনি, আমরা এক একজন এক একটা বৃত্তিতে আটকে যাই। একটা ঠান্ডা মাথায় হয়ে সারেন্ডার করতে হবে। তাই বলে সব কোশ্চেনের আনসার উপনিষদে আছে। উপনিষদ মানে কি? সমীপে মানে কাছে গিয়ে, মানে নিশ্চয়ের সাথে নিচে এসে, সৎ মানে বসো স্থিরভাবে, শান্তভাবে। আমি জানি না একজন সেরকম ইষ্টবাহী মানুষ খোঁজে যিনি ইষ্টে একাসক্তি নিয়ে রয়েছেন। এটাই শ্রী ঠাকুরের মেসেজ, যে সৎসঙ্গ, সৎ নাম আর সদ্গুরু, সৎনাম, সৎসঙ্গ, এটাই মুক্তির উপায়। রামকৃষ্ণদেব সেম কথা বলেন। ইনফ্যাক্ট ঠাকুর যখন চলে যাবেন তার আগে এই গানটা শুনে গেছেন, সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, শ্রান্ত হলে তথায় করিও বিশ্রাম, পথ ভ্রান্ত হইলে শুধাইবে পথ, সে পান্থ নিবাসী জনে, যদি দেখো পথে ভয়েরই আকার, প্রাণপণে দিও দোহাই রাজার, সে পথে রাজার প্রবল প্রতাপ, সমন ডরে যার শাসনে, মন চলো নিজ নিকেতন। এটা শুনে বিবেকানন্দ গাইছেন, রাখাল পাশে রয়েছে, রামকৃষ্ণদেব দেহ ছাড়ছে। এই সেম ঘটনা, একই, যে ওই সাধুসঙ্গ নামের আমরা প্রার্থনা করি, সাধ সঙ্গ মহিদেও নিত। আরে চৈতন্যদেবের গানে আছে, ভজহু রে মন শ্রীনন্দনন্দন অভয়চরণ অরবিন্দ, ওখানে আছে দুর্লভ মানব জনম সৎসঙ্গে, তরো হে ভব সিন্ধু রে, এ ধন যৌবনা পুত্র পরিজনম করে গানটা অদ্ভুত। চৈতন্যদেব নিজে গেয়েছেন এই গানটা। চৈতন্য নিতাই অল্টারনেট করে করে গাইতেন এটা। ঠাকুরকে ঠিকমতো মেনটেন করতে পারলে এগুলো দেখাও যাবে হয়তো সিনেমার মতো, অ্যাকচুয়ালি যায়। এমন জিনিস সাধনা এমনভাবে দিয়েছেন ঠাকুর। হ্যাঁ, উই ক্যান ট্রাভেল টাইম, বাট এগুলো বলা ইজ লাইক মরিচিকা।
আমাদের একটু একটু যদি এই ঠাকুর যেরকম বলেছেন একটু যদি করি, একটু ঠিক মতো করতে হবে, বাট একটু যদি করি, ভুল জিনিস প্রচুর প্র্যাকটিস করলাম, লাভ নেই। বলছি ঠিকটা জেনে একটু যদি করি, এত কথা বলার কোনো মতলবই নেই। একদম ইনস্ট্যান্ট জিভে লাগানোর টেস্টের মতো হয়ে যাবে। একবার টেস্ট হবে, আর কোনো প্রমাণ নেই এটা মিষ্টি না টক, একবার টেস্ট করে নেবে ব্যাস। সেটাই যে যজন যজনিষ্ঠবৃত্তি ইন দ্য ট্রু ফর্ম, যে কিন্তু দাদা এটার তো কোনো কোনটা ঠিক কোনটা ভুল এরকম শাস্ত্র মানে শাস্ত্র পড়ে মানে কোনটা ভুল বুঝলাম ঠিক বুঝলাম হয় না, কারণ দর্শন থাকে মানে যে যে পরম্পরা মানে পরম্পরা বলবো না মানে যে যে দর্শনটা নিয়ে কেউ যদি মনে করে আমি এবং ঈশ্বর এক এবং অভিন্ন, এরকম কেউ মনে করতে পারে, কেউ মনে করতে পারে আমি ঈশ্বরের অংশ, কেউ মনে করতে পারে আমি ঈশ্বরের দাসানুদাস, যে যে তত্ত্ব অনুযায়ী বা যে যে ভাবে পড়ে সেটার উপর ডিপেন্ড করে। তো আমি কারোরটা কি যেরকম এই একটা মারপিট হয়, ইসকন বলে হচ্ছে ওই শঙ্করাচার্যদেরকে মায়াবাদী বলে, এটা একটা মারপিট হয়। ওরা আবার এই মারপিট জিনিসটাই তো একটা মানে এরকম, তো আমি কারোরটাকে ভুলও বলতে পারি না, কারোরটাকে ঠিকঠাকও বলতে পারি না, সবার সবার কাছে সবারটা ঠিক। এই মারপিটটা থেকেই মনে হয় বেরিয়ে আসা উচিত। তোমার মনে হয়, আমারও মনে হয়, সবার সব কিছু মনে হয়। ইজি সলিউশন হচ্ছে যার মধ্যে আমরা সেই সমাধান দেখতে পারি, যে মানুষ সে খুব সহজ মানুষ, ভালোবাসার মানুষ, তার অভিব্যক্তিতেই বোঝা যায়। সে যেরকম চঞ্চল একটা প্রবলেমের মধ্যে, এই যে এরকম যেরকম করছিস, এরকম কখন করে? কোনো সলিউশন পেলে মাথা এরকম করে? তার অ্যাকশন, তার আচরণ, তার পরিবেশ, তার ভালোবাসা, তার অ্যাটিটিউড, সব কিছুর মধ্যে দিয়ে সে ট্রুথ ঝলকে বেরোয়। সত্য অনুসরণ পর দেখ, যে দেখবি যেটা লেখা আছে, যিনি সৎ উপলব্ধি করেছেন, যিনি সত্যকে পেয়েছেন, তিনি কীরকম হয়। যে মত দিয়েই তাকে পাক না কেন, তার একটা আলাদা, তাকে দেখলে বোঝা যায়, অন্তত না দেখে না বোঝা গেলে তার একটা অভিব্যক্তি আছে, তার আচরণে, তার অ্যাকশানে, তিনি যেগুলো করছেন, যেগুলো দিচ্ছেন, তার মধ্যে দিয়ে যেগুলো ক্রিয়েট হচ্ছে, সেগুলোর মধ্যে দিয়ে তার একটা অভিব্যক্তি হয়। সেটা দেখি আমরা বুঝতে পারি হি ইজ রিয়েলাইজড। আর তিনি তার কিছু গুণ দেখতে পারি, তিনি পূর্বদের পরিপূরণ করেন। এরকমভাবেই তো আমরা চিনি আমাদের মধ্যেই সলিউশন আছে। হ্যাঁ, তো যাই হোক, মোদ্দা কথা ওই যে পুরুষোত্তমে আসক্তি আসে যাতে, তার জন্য ইষ্টভৃতির প্রপার বিধি আর রুলসে আমরা যাব পরের দিন। আজকে অনেকটা কোশ্চেন আনসার সেশন আর একটু ঝামেলা করার একটা এই ব্যাপারগুলো ছিল, এগুলো করার দরকার ছিল, তাই এটা করে আমরা আবার অর্গানিক ক্লাসে পরের দিন যাব। ঠিক আছে? হ্যাঁ কুট্টি বল, হয়ে গেছে আজকে অনেক টাইমের বেশি হয়ে গেছে, বল। না কুটি না আমি। হ্যাঁ মা বলো। হ্যাঁ বলছিলাম যে ওই যে ওর নাম কি, হ্যাঁ ওর কথার ইয়েতে আমি বলছিলাম যে ও যে বারবার বলছে না যে এখানে ওখানে এই বলে সেখানে সেই বলে এইগুলো, তো আলোচনা প্রসঙ্গে নবম খণ্ডে এক জায়গায় আছে, আমি এখন খুঁজে পেলাম না, সেখানে ঠাকুরের বলা আছে যে পুরুষোত্তম, মানে আমি তার ইয়েটা বলছি যে পুরুষোত্তম তো আছে সবার জন্য, গন্ডগোল হয় তাকে প্রেজেন্ট করা নিয়ে, যে তার ভক্তরা বা পরবর্তী এরা এমন ভাবে প্রেজেন্ট করে, ওখানেই আমাদের দ্বন্দ্ব এসে যায়, যে মানে আমরা ভাবি যে এই সম্প্রদায় বলেছে বা ওই পুরুষোত্তম এই প্রচার করতে এসেছেন উনি, আমরা ভেদটা আমরা করি, ওনারা কখনো ভেদ নিয়ে আসেন না। তো সেটাই আমার বলার যে আমরা ওই কে কি বলছে, এখন যারা বলছে ভক্ত বা এখন যারা উপস্থিত যারা, তাদের কথা না শুনে আমার মনে হয় স্বয়ং পুরুষোত্তম কি বলেছে সেটা ধরেই যদি আমরা চলি, তাহলে এত ভ্রান্তি আসেই না, এত কোশ্চেন আসেই না। ঠাকুর ওটাই বলার ছিল। একদম একদম। আর ঠাকুর খুব পরিষ্কার বলে গেছেন যে এবার তিনি চাবিকাঠি দিয়ে গেছেন, ওর জন্য ঠাকুর নিজে লিটারেচার দিয়ে সেটাকে কম্পাইল করে 10টা কপি বানিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে সে বিশাল ব্যবস্থা করে গেছেন। তাই ঠাকুর এক্স্যাক্টলি, এটা ঠাকুরের কোট আছে যে এইবার কেউ নিজে না চাইলে ভুল করার রাস্তা নেই, রাস্তা নেই। আমি পেলে ওটা নবম খণ্ডে কিছুদিন আগেই দেখেছি, ওটা আমি গ্রুপে শেয়ার করে দেবো, যে ভ্রান্তি কিন্তু পরবর্তী ভক্তদের মধ্যে থেকেই আসে, বা পরবর্তী যারা আছে তাদের বোঝার ভুলের জন্য ওই রকম একটা মনে হয় যে সবার মধ্যে কিছু তফাৎ আছে, এই জিনিসটা তফাৎটা তারাই করে। একদম একদম একদম। তাই
এই একটা ব্যাপার। আর ইষ্টভৃতির ওই ব্যাপারগুলো হচ্ছে অর্গানাইজেশনাল প্রেশার তো থাকেই। আমাদের কি কি হতে করতে হয় বা আমাদের কি হয়েছিল ওই সময় এইগুলোর জন্য, সে তো জিজ্ঞেস করিনি কখনো অর্কদার কাছে বা এদের কাছে কি হয়েছিল। হ্যাঁ তো এইগুলো তো হবেই, কারণ এখন কে কি বলছে না বলছে সব শুনলে শোনা যায় না। তার মানে সবাইকে ফাইট করতেও বলা হচ্ছে না। হুম, যতটা ঠিকভাবে করা যায়, নির্দ্বন্দ্বভাবে করে করা যায়, তাই ঠাকুর বলেছেন সত্তা সচ্চিদানন্দময় অসৎ নিরোধী সতই। এই অসৎ নিরোধ কামস উইথ দ্যাট। আমাদের করতে হবে ঠিক, আমাদের খুঁজে বার করতে হবে। ইনফ্যাক্ট এরকমও হয়, এখন বলবে যে আমাকে একজন বলেছিলেন, নাম বলতে পারছি না, ফেমাস লোক, সে খুব ভালো মানুষ, ঠাকুরের কথা বলে সব, সে আমাকে বলছে যে এরকম যদি সত্যি যদি ঠাকুরের এই ঠিকটা করতে যাই, তাকে দিল্লি মাও চেনো, খুব খুব সবাই জানে, তার বলা যাবে না, এখন একটু অন্যরকম হয়ে যাবে। সে আমাকে হুম, বলছে যে এরকম যদি হয়, সে ভিড় হয়ে গেছিল ঠাকুরের আশ্রমে ওই সময় সেদিন। আমি ছিলাম, সুমন ছিল, এই সুমন আছে এখানে, সুমন টুমন সবাই ছিল। তো সে বলছে যে এরকম যদি হয় তাহলে তো ভেঙে যাবে ইষ্টভৃতি এখন দেখো, ভেঙে যাবে বা এই হবে কি হবে সেগুলো আমরা জানি না। ঠাকুর যেটা বলেছে আমাকে করতে হবে। করতে হবে। প্রতিলোম বিয়ে ঠিক করার জন্য ফ্যামিলি ভেঙে যায় না, তা কি করব হুম। আমি, তাই না? না, এটা তো দেখো, আমরা ছোট থেকে জানি যে আমাদের আমাদের তেতো ওষুধ খেতে ভালো লাগে না, আমরা নানা রকম কিন্তু বাহানা করি, পেট ব্যথা করছে, মাথা ঘুরছে, গা পাক দিচ্ছে, কিন্তু ওই ওষুধটাই যে আমাদের উপকার হবে বা আমাদের অসুখটা সারাবে সেটাই তেমনি আমরা এমন সেই শুনে চলি। তো ঠাকুর যেটা বলেছেন সেটা একদম নির্ভেজাল ভাবে নিঃসন্দেহে সেটা করো, আসবে তো মানে সত্যের পথে চলতে গেলে বা কিছু করতে গেলে আসেই, কিন্তু সেগুলো আপনি আপ কেটেই যায়। হ্যাঁ, সেই তো। এই জন্য ঠাকুরের হুম। বলা আছে, and ঠাকুরের বলাটা এক্স্যাক্টলি প্রতিষ্ঠা করতে গেলে বহুত কাঠখড় পুড়িয়ে হুম। অনেক ঝামেলার সম্মুখীন হতে হবে। ওই জন্য ঘরে ঘরের মধ্যেই দ্বন্দ্ব লেগে যায় তো বাইরে। ঠাকুর বলেছেন, ঠাকুর ওই যে আমি শুয়ে পড়ি। হ্যাঁ, বলো। আলোচনা আলোচনা প্রসঙ্গে 17 খণ্ডে আছেন যে আমি শান্তি দিতে আসি নাই, আমি এনেছি তরবারি, আছে না? হ্যাঁ, আমি হ্যাঁ, এসেছি হ্যাঁ, হ্যাঁ, পিতাকে পুত্রের বিরুদ্ধে লাগাতে মাথায়। হ্যাঁ। ওইগুলো কেন বলা, এই জন্যই বলা, কারণ এমন আজই আমি তোমাকে করলাম, তুমি এটা বললে বলে আজই আমার পড়া হয়নি, আলোচনা প্রসঙ্গে যে পাঠটা আমি রেগুলার করি ওটা হুম, আজকে করা হয়নি, পড়েছিলাম। হুম, তো তাতে ঠাকুর বলছেন যে যীশু খ্রিস্ট বলছেন যে আমি সবসময় দিতে শান্তি করতে আসি না, আমি তরবারি নিয়ে আসি। তো কিসের তরবারি নিয়ে আসেন, যে আমরা যে প্রবৃত্তিকে নিজের সুখ শান্তি মনে করে চলি তার থেকে মানে নিরত করার জন্যই সেই তরবারি। একদম মানে এটা একদম। আমি কালকে পাঠ করব, আর আজ করেছি। যীশু খ্রিস্টকেই লোকে পাত্তা দিচ্ছিল না জানো, যখন যীশু হ্যাঁ। খ্রিস্টকে বলেছে, যীশু খ্রিস্টকে ভেবেছিল রোমানদের মারতে আসছে যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্টকে হুম, কে বলেছে? তোমরা স্ক্রিপচার পড়ে বানিয়ে নিয়েছো যে আইজেয়া যখন আসবে, ওদের ওল্ড টেস্টামেন্টে ছিল, আইজেয়া যখন আসবে তখন আইজেয়া নাকি রোমানদের বধ করবে তরোয়াল নিয়ে এসে। হুম, এখন ও হুম, বলছে, যিশু বলছেন যে আরে বাবা আমি কখন বলেছি, মানে কখন বলেছেন মোজেস বা অ্যাব্রাহাম এই কথা? দেখছে ওরা বানিয়ে নিয়েছে একটা মানে, এখন যিশুকে মারতেই হবে রোমানদের, বলছে না না আমি এইসব না আসিনি, রোমানও আমার। এ তো কি বলছে, এ কিরকম ধর্ম, নে বেটা ছুরিতে চড়িয়ে দিল। হ্যাঁ। শ্রী চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রেও তো তাই হয়েছিল না, সবার বেলা তাই ওনার হয়েছিল। দেখে বলেছিলেন যে আহ, মানে বাংলার শেষ সম্রাট হবেন উনি, মানে হ্যাঁ তাই দেখে সম্রাটের ঘুম উড়ে গেছে যে হ্যাঁ আমার যাবে হ্যাঁ সে হ্যাঁ যে হ্যাঁ, মনের সেম ওয়ার্ড, সম্রাট হবে। সেম হ্যাঁ, ওয়ার্ড, সেটাকেও। সেম। কেন, একবার তো কি বলেছিল, যখন জন্মেছিল নিমাই তখন তো দেখে বলেছিল যে যে এ নাকি কি প্রথম প্রথম ছোটবেলায় পুজো আটকে দিত না, যখন হুম। কৃষ্ণ পুজো হতো নিজে গিয়ে দাঁড়িয়ে পড়তো, তো আমাকে রাখছো কেন এত। তো এটা দেখে অনেকে খুব খুশি হয়েছিল যে বাহ, ওদের বাড়ির এই যে নিমাই, এ তো সত্যি ওদের পুজোতে ব্যাঘ্না ঘটাচ্ছে, অশুভ হ্যাঁ। করে দাঁড়িয়ে খুব ডিস্টার্ব করবে, এ তো ভালো, তো এরকম ভেবেছে সবাই। তো ও হুম। যে তখন ডিক্লেয়ার করছে আমি এ, সেটা কজন বুঝবে। এই শোভন কি হ্যাঁ, বল, শোভন কিছু হ্যাঁ। বলবে বলতো শোভন, কত দেরি হয়ে গেছে। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ, আমি বলছি ওই যে ইষ্টভীতির সাথে ভাতৃভোজ্যের কথা বলছো, হ্যাঁ এবং পিতৃভীতি এবং মাতৃভীতির কথা, হ্যাঁ। ওটা কি ডেলি করতে হয়? দেখো, মাতৃভীতি পিতৃভীতি মা বাবাকে কিছু দেওয়া, এটা বলেছেন ঠাকুর, ঠিক আছে, কিন্তু এটা দীক্ষার উপদেশের মধ্যে তো নেই।
মানে ওরমভাবে জোর করা নেই, মা বাবাকে প্রণাম করার ব্যাপার আছে, যদি কিন্তু করা উচিত, ঠিক আছে, করা উচিত। মাতৃভীতি ওরম প্রতিদিন মন্ত্রও আছে সেটার, মা বাবাকে ভালোবেসে নিজে কিছু দিলে ওটাই করতে পারো আপাতত, ঠিক আছে। এগুলো নিয়ে ডিটেলসে হবে, হ্যাঁ, আমাদের আজকে বহুত আমার এখানে এখন 2:20 দাদা বাজে। ভূতমূর্তটা ঠিক জিনিসটা কি একবার একটু শর্টে বলে দাও। আমরা যখন প্রার্থনা মন্ত্র আছে যেটা ইষ্টভৃতির 3 ইষ্ট তো একটা মানুষ শুধু না, আর ইষ্টকে দেওয়া মানে তিনি তো সেটা মঙ্গলের কাজেই লাগান, সেটা আলাদা ব্যাপার, বাট আমি তাকে দিচ্ছি, সোজা কথা, তিনি যা কাজে লাগান গা, আমার কিচ্ছু এসে যায় না, আমি জানি সে মঙ্গলেই লাগবে, সেটা লোকে খাবে ঠাবে, আমি কিচ্ছু এসে যায় না, আমি তাকে ভালোবেসে দিচ্ছি, স্ট্রেট অ্যান্ড সিম্পল। আমি মাকে ভালোবেসে বহুত টাকা দিয়েছি, মা নিজেই রেখে দিয়েছে, সেটা আমারই কাজে লাগায় পড়ে, আই ডোন্ট কেয়ার, বরং খারাপই লাগে, আমি চাই মা ওটাতে কিছু কিনুক। এইটা হচ্ছে ইষ্টভৃতির কী বলবো সেন্টিমেন্ট, ঠিক আছে। এবার ইষ্টভৃতির সঙ্গে ঠাকুরই বলেছেন, ঠাকুর তো একা একটা বডিতে না, ঠাকুর মাল্টিপল জায়গায় রয়েছেন, ওই ঠাকুরত্ব জিনিসটা, তো ঠাকুর পারিপার্শ্বিকের জন্য আমাকে কিছু করতে হবে, নাহলে ইষ্টভৃতি কমপ্লিট হবে না। ভাইদের জন্যও কিছু করতে হবে, নাহলে ইষ্টভৃতি কমপ্লিট হবে না। যখন ইষ্টভৃতি দেওয়ার দিন আমাকে ইষ্টভৃতির যেটা পাঠাই, ইষ্টস্থানে পাঠানোর যেটা বলেছেন, মানে ইষ্টবাহী মানুষের কাছে যেটা পাঠানোর কথা বলেছেন, ওটা পাঠানোর সাথে সাথে দুজন গুরু ভাইকে কিছু খাওয়াতে হয়, যোগাযোগ করতে হয়, সঙ্গে নিজের, ওটা নিয়ে ডাউট না করলে ওই অন্য ঝামেলা নিয়ে ওরা করছে, তোর সাথে পরে কথা হবে ডিটেলসে ওটা নিয়ে, হ্যাঁ। আর তোর যে আর ভূত ভোজ্য মানে হচ্ছে পারিপার্শ্বিকের সেবার জন্য, ধর কারোর কোনো দিন আপদে বিপদে কিছু রাখলো, এরকমভাবে টাকা সাইড করা। ইষ্টভৃতি আলাদা যেটা যাওয়ার যায়, ভাতৃভোজ্যর জন্য কিছু থাকবে, সেটা থাকবে, সেটা আমি দিয়ে দিলাম, ভাইকে খাইয়ে দিলাম, গুরু ভাই, গুরু বোন, গুরুজন, যাকে খুশি, হ্যাঁ, দীক্ষিতই হতে হবে, দীক্ষিত দেওয়া, আর যদি গুরুজন হয় তাদের দেওয়া, বলা আছে বাণীতে। আর ভূত ভোজ্য হচ্ছে কিছু রেখে দেওয়া, টাকা সাইডে সরিয়ে রাখা, এটা এমার্জেন্সিতে কারোর প্রয়োজন হলে ওটা, ওই টাকাটা শুধুমাত্র ওরকম কারোর প্রয়োজনের জন্যই। ভূত মানে পারিপার্শ্বিক, যা কিছু হইয়া আছে তাকে ভূত বলা হয়, ভূতা, যাহা কিছু হইয়াছে, সে আমার পারিপার্শ্বিক, কুকুর বিড়ালের প্রয়োজন হতে পারে, মানুষের প্রয়োজন হতে পারে, ওই টাকায় আমি হাতই দেবো না, ওটা রেখে দেবো, যখনই কারোর প্রয়োজন হবে ওখান থেকে আমি নিয়ে আমি তাকে দিতে পারি, ঠিক আছে, আমি ওখান থেকে নিয়ে তাদের সার্ভিসে আর দাদা আমি বলছি এটাই এগুলো ভূত ভোজ্য। হ্যাঁ, হ্যাঁ এটা যে করার মাধ্যমে এটা কি ইন্টারনালি মানে ডেভেলপের কথাই ঠাকুর বলেছেন যে এগুলো করলে? ইন্টারনাল, ঠাকুর বলেন মেটেরিয়াল ডেভেলপমেন্ট মানেই স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, আর স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট মানে নেসেসারি মেটেরিয়াল ডেভেলপমেন্ট। আমার মেটেরিয়াল দিয়েই ফিজিক্যাল স্পিরিচুয়ালকে ধরা যায় নাকি, বরং মেটেরিয়াল না। দিয়েই না স্পিরিচুয়ালটা আমরা ধরি, তাই না? তুমি টিভির, আচ্ছা তো একটা ছোট এক্সাম্পল বলছি, তোমার রিমোট দিয়ে টিভি চেঞ্জ করো, টিভির চ্যানেল চেঞ্জ করো, তাই তো? তো হ্যাঁ রিমোট দিয়ে টিভির চ্যানেল চালাতে, তো রিমোটের মধ্যে কি টিভি আছে, চ্যানেলগুলো আছে? না কিন্তু রিমোট দিয়ে টিভি চেঞ্জ করো, কারণ তুমি টিভি চ্যানেল তো ধরতে পারো না, তুমি তো রিমোটকেই ধরতে পারো। তেমন আমরা মেটেরিয়াল অ্যাডজাস্টমেন্ট দিয়েই স্পিরিচুয়াল অ্যাডজাস্টমেন্ট করি, এক্সটার্নাল কিছু প্র্যাকটিস দিয়ে, এক্সটার্নাল কিছু চেঞ্জ দিয়ে আমরা ইন্টারনাল চেঞ্জ আনি, এটাই ওটা, বুঝলে? ভূত ভোজ্য অন্যকে দেওয়ার মাধ্যমে ভিতরে ভালো লাগা আসে, বাট এত ভেবে করার দরকার নেই, এগুলো জানার জন্য ঠিক আছে। এই ক্লাসের টাইম অনেক হয়েছে, আমার এখানে না 3:30 না, আমার এখানে 2:30 বাজে গো। আমি 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 রাখবো এক্ষুনি, চিন্তা করো না, নেক্সট ডে কন্টিনিউ করবো। হ্যাঁ, আমি অনেক ফোনও আসছে এখন, 2-3টে ফোনও অ্যাটেন্ড করতে হবে, তারপরে আমি দাদা এরকম হয় নাকি মানে ইষ্টভৃতিটা? আর না ভীতি তোর ওখানে না আমরা কিন্তু আচ্ছা এই লাস্ট প্রশ্ন, আমি আর কোনো বলবো না, যে ইষ্টভৃতিটা হচ্ছে তোমার মানে ভাতৃভোজ্য ভূতভোজ্য থেকে কি মানে পরিমাণে বেশি হতে হবে, এরকম কি কোনো ব্যাপার আছে? ওরকম ব্যাপার না, বাট এটা কমন সেন্স, না? তোর প্রায়োরিটি কোনটা বুঝে করতে হবে না? হ্যাঁ এইগুলো কীরকম প্রশ্ন বলতো, এগুলো কি উত্তর দেবো আমি? মানে এরকম প্রশ্ন করছিস যে, মানে ধর আমার জন্মদিন যখন হয়, তো বোনের জন্মদিন হয়, কথা বলছি, অন্যভাবে নিস না, আমার বোনের জন্মদিনেও আমাকেও গিফট দেয়, বোনকেও গিফট দেয়, আমার জন্মদিনে আমাকেও গিফট দেয়, বোনকেও গিফট দেয়। এবার ধর আমার বোনের জন্মদিন হয়েছে, কাকে বড় গিফট দেওয়ার কথা? বোনের জন্মদিন, দুজনকে গিফট দেবে, কাকে বড় গিফট দেওয়ার কথা? এটা যদি তুই ডাইরেক্ট জিজ্ঞেস করিস কেমন লাগে শুনতে, মানে কী প্রশ্নের উত্তর দেবো?
হুম হুম। বুঝতে পারছিস তো? এগুলোর কোনো প্রশ্ন না, ঠিক আছে? তো এগুলো ভালো কথা, খুব হেলদি। আমাকে আমার মানে অনেকে বাড়ির লোক না মানে বলে, আমিও মানে কনফিউশন থেকে যায়, তাই ম্যাক্সিমাম কি বলতো আমি এই প্রশ্ন করলে একটা কারণেই করলাম, বিকজ প্রচুর লোক না আমাকে, তুমি অনুকূলটা করে শিক্ষিত তো ওই সকালবেলা উঠে না এইটা না, এই প্রশ্নটা এখন শুনে না ব্যাপার কি কি মানে বলতো, বিরক্তকর এখন লাগে। ব্যাপার কি বলতো, ওটা আমাদেরও একটা দোষ আছে। একটা তো হ্যাঁ প্রবলেম, আরেকটা কারণ হচ্ছে আমরাও ওরকমভাবে তৈরি হইনি। হ্যাঁ, আগে আমার এই কাছে জবাবটা ঠিক দিতে পারি না, আগে এটাই। আগে আমার কাছে একরকমভাবে আমারও একরকমভাবে প্রশ্ন করতো। এখন আসুক তো সামনে এসে কেউ করুক তো প্রশ্ন, পারবে সামনে এসে দাঁড়িয়ে প্রশ্ন করতে, আর আমি ছেড়ে দেবো? আসুক না, তুই নিয়ে আয় আমার সামনে কেউ কাউকে। প্রথম কথা তো লাগবেই না মুখে, ওর অত সোজা। অভিব্যক্তি বলে একটা কথা আছে তো, আমরা নিজের মাথারই ডাউট আছে বেশি, আর নিজের মাথার ডাউট যদি ক্লিয়ার হয়ে যায়, কারোর ক্ষমতা নেই তোকে কিছু টলার, মানে ও নিজের তোর এক্সপিরিয়েন্স আর তোর এক্সপ্রেশনই জবাব দিয়ে দেবে। তখন ওই রবীন্দ্রনাথের মতো তুইও বলবি যে যে ওরে দেখ রে আমার দুই নয়ানে, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকলখানে। তখন তোকে তো হে তোরা কি কাঙাল হয়ে খুঁজিস কোথায় দাঁড়ে দাঁড়ে, ওরে আয় রে দে দেখ রে, আয় রে ধে দেখ রে চয়ে আমার মুখে, ওরে দেখ রে আমার দুই নয়ানে। তখন এরমভাবে বলবি, তখন কিছু এসে যাবে না। কি করবি না আমার কি, অনুকূল ঠাকুর আর রামকৃষ্ণ ঠাকুর তো ঠাকুর নীতি থাক, আমার কিচ্ছু এসে যায় না। আমাকে দেখলে দেখ, না দেখলে না দেখ, বয়ে গেছে, যা ভাগ। তো সার্ভিসেই মোহিত হয়ে যাবে, কিচ্ছু এসে যাবে না। আমরা জানিস, আমরা ইউজুয়ালি দীক্ষার কথা বলিই না কখনো, এখানে শুনি ধরে ধরে দীক্ষা দেয়, আমরা দীক্ষার কথা বলিই না। লোকে এসে দীক্ষা নেয়, আমরা বলি হ্যাঁ, রেকমেন্ড করি, যাদের অবস্থা খুব খারাপ তাদের তো বলি হ্যাঁ দীক্ষা নেওয়া ভালো, বাট নেভার উই ফোর্স এনিওয়ান। করলাম তোর সাথে আমি পার্সোনালি কথা বলছি, দাঁড়া কতগুলো কল আছে সেরে আমি তোর সাথে কথা বলছি। হ্যাঁ ভাই, তারপরে পরের দিন প্রথম থেকে ক্লাস আসলে কনটেক্সটটা বুঝতে পারবি, এটা কিছু ফ্যামিলি প্রবলেম আমরা করছিলাম, মানে ডিল করছিলাম। বাট ওকে, আজকে অনেক রাত হয়ে গেছে, আজকে রাখি তাহলে। সকলের কাছে অনুমতি নিলাম। হ্যাঁ, অনেক এক্সিড করে গেছে টাইম, ঠিক আছে। বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃন, বন্দে মাতৃবর্গান, বন্দে অহং কৃষ্টি দৈবতান, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। বন্দে পুরুষোত্তম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বৃতি অ্যান্ড এভরিওয়ান, খুব ভালো। হ্যাঁ, শুরু করবি। জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। হুম। জয় গুরু। জয় গুরু।